মেডিসিনের টোটাল থাকে 3টা বোর্ড, ওর মধ্যে একটা বোর্ড থাকে পিডিয়াট্রিক্সের। তো ওই একটা বোর্ডে অবশ্যই নিওনেটোলজি থেকে কোয়েশ্চেন করবেই। কয়েকটা কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেনটা সবাইকেই ধরে, দ্যাট ইজ এই নিওনেটোলজি থেকে কোনো কোয়েশ্চেন করলে এই কয়েকটা কোয়েশ্চেন দিয়েই হচ্ছে কি ভাইভাগুলো শুরু হয়। তারপর আরেকটা কোয়েশ্চেন, খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ইনভ্যারিয়েবলি ধরবেই ধরবে, যে হোয়াট আর দ্য মোস্ট কমন কজেস অফ নিওনাটাল ডেথস। বাট একটু ঘোরা এই কোয়েশ্চেনটা করতে পারে যে এই যে আমাদের দেশে যে এত এত নিওনাটাল মর্টালিটি হয়, তুমি জাস্ট ওর মধ্যে 3টা কমন কজ বলো। তো 3টা কমন কজ, 3টা কজই টিচাররা শুনতে চায়, এর বেশিও না এর কমও না। কি কি আমি একটু লিখি। ফার্স্টে হচ্ছে পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া, তারপর কি লো বার্থ ওয়েট এন্ড ইটস কমপ্লিকেশনস, আর ফাইনালি হচ্ছে কি নিওনাটাল সেপসিস। কোন কোয়েশ্চেনটা ধরবে সেটা কিন্তু ডিসাইড করবে তুমি নিজে। কারণ কি দেখো, যখন তুমি এই 3টা কজ বললা তখন টিচার কি করবে, যে কোনো একটা কজের মধ্যে ঢুকে যাবে। তোমাকে নেক্সট কোয়েশ্চেন করবে ইদার পেরিনেটাল অ্যাসফিক্সিয়া থেকে, অর লো বার্থ ওয়েট এন্ড ইটস কমপ্লিকেশনস থেকে, অর নিওনাটাল সেপসিস থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম সাফার সজল। তো আজকে আমাদের টপিক হচ্ছে নিউরোলজি পুরাটাই। আসলে একটু লেকচারটি লেন্দি হওয়ারই স্বাভাবিক, যেহেতু একদম নিউনেটেড, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে কভার করতে হচ্ছে। বাট আমি এখানে সবকিছু অবভিয়াসলি পড়াবো না। যেগুলো রিটেন প্লাস ভাইবার জন্য বেশি ইম্পর্টেন্ট, আর যেগুলো খুব কমনলি কোয়েশ্চেন রিটেনে আসে, ওগুলো আমি মেইনলি কভার করব। ঠিক আছে, তো আমরা আর টাইম ওয়েস্ট না করে শুরু করে দিই নিউরোলজি। আচ্ছা, তো ফার্স্ট একটু ভাইবার কথা বলি। আমরা জানি যে মেডিসিনে ভাইভাতে হচ্ছে পিডিয়াট্রিক্স এর একটা বোর্ড থাকে, তাই না? মানে মেডিসিনের টোটাল থাকে 3টা বোর্ড, ওর মধ্যে একটা বোর্ড থাকে পিডিয়াট্রিক্স এর। তো ওই একটা বোর্ডে অবশ্যই নিওনেটোলজি থেকে কোয়েশ্চেন করবেই। আর আমাদের সময় কতক্ষণ পাবে? মোটামুটি 5 মিনিটের মতো। সো অত বেশি ডিটেলস ধরবে না। বাট কয়েকটা কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেনটা সবাইকেই ধরে, দ্যাট ইজ এই নিওনেটোলজি থেকে কোনো কোয়েশ্চেন করলে এই কয়েকটা কোয়েশ্চেন দিয়েই হচ্ছে কি ভাইভাগুলো শুরু হয়। তো ওগুলো কি কি? ফার্স্ট অফ অল হচ্ছে, মানে হু আর নিওনেটস অর হোয়াট ইজ এ নিওনেট, এই কোয়েশ্চেন আমরা সবাই জানি, খুবই বেসিক কোয়েশ্চেন, আর না আপনার টিচার খুব রেগে যান। কোয়েশ্চেন সবাই জানি, এটা হচ্ছে ফ্রম বার্থ টু 28 days অফ লাইফ, এটা হচ্ছে নিওনেটস, তাই তো? আচ্ছা, তারপর আরেকটা কোয়েশ্চেন করে যে এখন কারেন্ট নিওন্যাটাল মর্টালিটি রেটটা কত। এটা তোমরা একটু দেখে নিও। আমার মনে হয় বেস্ট হয় যদি তোমার যে লেকচারে যে টিচাররা বলছেন ওটা যদি অ্যান্সার করে বেস্ট হয়। বাট আমি যতটুকু আপডেটেড, তো সেটা হচ্ছে কি 30 ডেথস পার 1000 লাইভ বার্থস, এটা হচ্ছে রিসেন্টটা। তাও এখান থেকে আপডেটেড থাকতে পারে, ওটা আমি খুব একটা নলেজেবল না। তো এটা হচ্ছে কি বেস্ট হয় যদি তোমরা টিচারদের লেকচার এখান থেকে ফলো করো। ওকে, তারপর আরেকটা কোয়েশ্চেন, খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ইনভ্যারিয়েবলি ধরবেই ধরবে, যে হোয়াট আর দ্য মোস্ট কমন কজেস অফ নিওনাটাল ডেথস। বাট একটু ঘোরা এই কোয়েশ্চেনটা করতে পারে যে এই যে আমাদের দেশে যে এত এত নিওনাটাল মর্টালিটি হয়, তুমি জাস্ট ওর মধ্যে 3টা কমন কজ বলো। তো 3টা কমন কজ, 3টা কজই টিচাররা শুনতে চায়, এর বেশিও না এর কমও না। কি কি আমি একটু লিখি। সো কজেস অফ নিওনাটাল মর্টালিটি কি কি আছে? ফার্স্টে হচ্ছে পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া, তারপর কি লো বার্থ ওয়েট এন্ড ইটস কমপ্লিকেশনস, আর ফাইনালি হচ্ছে কি নিওনাটাল সেপসিস। এই যে কেন এই কোয়েশ্চেনটা তো ইম্পর্টেন্ট, কারণ ওই যে বললাম যে নিওনাটোলজি থেকে কোয়েশ্চেন ধরবে খুবই স্পেসিফিক। তো কোন কোয়েশ্চেনটা ধরবে সেটা কিন্তু ডিসাইড করবে তুমি নিজে। কারণ কি দেখো, যখন তুমি এই 3টা কজ বললা তখন টিচার কি করবে, যে কোনো একটা কজের মধ্যে ঢুকে যাবে। তোমাকে নেক্সট কোয়েশ্চেন করবে ইদার পেরিনেটাল অ্যাসফিক্সিয়া থেকে, অর লো বার্থ ওয়েট এন্ড ইটস কমপ্লিকেশনস থেকে, অর নিউরাল সেপসিস থেকে। তো আমাদের আজকের লেকচার টপিক হচ্ছে মেইনলি এই 3টাই, পিএনএ, এলবিডব্লিউ, আর হচ্ছে গিয়ে নিউরাল সেপসিস। ওকে, গেল। আচ্ছা, তো এটা তো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন মাঝে মাঝে করে, রিটার্ন তেমন একটা আসে না, বাবাতে মাঝে মাঝে ধরে যে একটা বাচ্চা হলো, এখন এই বাচ্চাটা কি হেলদি কিনা তুমি কিভাবে বুঝবা? দেখবা এই এই কোয়েশ্চেনের অ্যান্সারটাই হচ্ছে আবিদ হোসেন মোল্লা স্যারের বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। হেডিংটা মেবি ক্রাইটেরিয়া অফ এ হেলদি নিউবর্ন।
তো আমরা ট্রাই করব যে এখানে যখন ক্রাইটেরিয়া গুলো বলবো যেন আমরা একটা রেঞ্জে বলি, কখনো জাস্ট ফিক্স একটা নাম্বার ধুম করে বলে দিব না, আমরা একটা রেঞ্জ মেনটেন করে বলবো। যেমন আমরা কি 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 ক্রাইটেরিয়া থাকতে পারে একটা নিউবর্নের, ক্রাইটেরিয়া অফ হেলদি, যেমন হচ্ছে কি একটা বার্থ ওয়েট। বার্থ ওয়েট আমরা কিন্তু কখনোই একটা টার্ম বা একটা নাম্বার বলবো না, আমরা ট্রাই করব যেটা বললাম রেঞ্জে বলতে। তো বার্থ ওয়েট কি 2500 গ্রাম থেকে লেস দেন 4000 গ্রাম, এটা হচ্ছে কি আইডিয়াল বার্থ ওয়েট। তারপর লেন্থ কি থাকবে এটাও আমরা রেঞ্জেই বলবো, 50 ± 2 সেন্টিমিটার। তার মানে কি এটা 48 সেন্টিমিটার হতে পারে, 52 সেন্টিমিটারও হতে পারে। আচ্ছা, তারপর কি অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স, এটাও আমরা রেঞ্জেই বলবো, 35 ± 2 সেন্টিমিটার। ওকে। আচ্ছা, এগুলো তো গেল কিছু কিছু ডাইমেনশনস। এখন হচ্ছে আমরা কয়টা ভাইটালস দেখবো। এই কয়টা, এই সব ভাইটালস পড়ার সময় টিচাররা জাস্ট কান পেয়ে থাকে তুমি এই স্পেসিফিক কয়টা ওয়ার্ড বলো কিনা। যেমন কালার, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কালারটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি জাস্ট অনলি পিঙ্ক বলে চুপ করে বসে থাকো তাহলে কিন্তু হবে না। অ্যান্সারটা হচ্ছে পিঙ্ক ইন রুম এয়ার। কারণ কি আমরা বাচ্চাকে ধরো আমি এক্সটার্নালি অক্সিজেন সাপ্লাই দিয়েও তার কালারকে পিঙ্ক করতে পারি। ধরো সে আগে সায়ানোস ছিল, আমি তাকে অক্সিজেন দিলাম, সে পরে পিঙ্ক হলো। এখন যেই বাচ্চা আগে সায়ানোস ছিল আমি তাকে অক্সিজেন দিয়ে পিঙ্ক করলাম, সে অবভিয়াসলি হেলদি না, তাই না? সো হেলদি নিউবর্নের ক্রাইটেরিয়া কিন্তু এটা পড়বে না। ক্রাইটেরিয়াটা কি পিঙ্ক ইন রুম এয়ার। ওকে, গেল। সাথে এই যেহেতু কালার আসছে তো হচ্ছে কি ধরো স্যাচুরেশন ইউজুয়ালি ধরো মোর দেন 95%, এটা হচ্ছে কি ইন রুম এয়ার। ওকে। আচ্ছা, তারপর কি রেসপিরেটরি রেট। আমরা সবাই জানি কি নিউবর্নের ক্ষেত্রে ফাস্ট ব্রিদিং কত, ফাস্ট ব্রিদিং হচ্ছে 60 or more, তাই না? তার মানে রেসপিরেটরি রেটটা কত হবে, 30 থেকে 59। 60 কিন্তু না, আমরা এই ভুলটা অনেকে করি, আমরা বলে দিই কি 30 থেকে 60। 60 কিন্তু ফাস্ট ব্রিদিং, এটা কোনো হেলদি নিউবর্নের ক্রাইটেরিয়া না। সো 30 থেকে 59। ওকে। তারপর সাথে কি হার্ট রেট, হার্ট রেট একটু বেশি থাকে, 100 থেকে 160। সরি। তারপর টেম্পারেচার, আমরা হচ্ছে যদি একজাক্ট টেম্পারেচার নেই সেক্ষেত্রে ধরো 97.5 থেকে 99.5 থাকে হচ্ছে গিয়ে টেম্পারেচার। টেম্পারেচার 97.5 থেকে 99.5। আচ্ছা, তারপর আর দুইটা প্যারামিটার খুবই খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা শোনার জন্য টিচাররা বসে থাকে বা তোমাকে এখান থেকে একদম স্পেসিফিকলি কোয়েশ্চেন করবে। একটা হচ্ছে ইউরিন আর একটা হচ্ছে গিয়ে স্টুল। সো ইউরিন আর স্টুল মানে কোয়েশ্চেনটা এরকম যে বাচ্চার জন্মের কতক্ষণ পর হচ্ছে বাচ্চার ইউরিন বা স্টুল পাস হতে হবে। অথবা এই জিনিসটা একটু ঘুরায় বলতে পারে যে ধরো একটা নিউবর্ন হলো, ওই নিউবর্ন ধরো আহ বয়স হচ্ছে 2 দিন হয়ে গেছে। এখন এই 2 দিনের মধ্যে একটা নিউবর্ন কোনো স্টুল পাস করেনি, এটা একটা সিনারিও। আর আরেকটা নিউবর্ন ওর বয়সও 2 দিন, 2 দিনের মধ্যে কোনো ইউরিন পাস করেনি। তো কোন নিউবর্নটা খারাপ, যে স্টুল পাস করেনি সে বেশি খারাপ, যে ইউরিন পাস করেনি সে বেশি খারাপ? অ্যান্সার হচ্ছে কি স্টুল। তার মানে কি স্টুল বা মেকুনিয়াম হচ্ছে গিয়ে ফার্স্ট 24 আওয়ার্স এর মধ্যে পাস করতেই হবে, যদি পাস না করে সে কোনো হেলদি নিউবর্ন না। ওকে। বাট ইউরিনের ক্ষেত্রে বলা হয় যে হ্যাঁ ফার্স্ট 24 আওয়ার্স এ পাস করা ভালো, বাট আমরা 72 আওয়ার্স পর্যন্ত ওয়েট করতে পারি। 72 আওয়ার্স যদি পার হয়ে যায় এরপর যদি দেখি যে কোনো ইউরিন পাস হয়নি, সেই ক্ষেত্রে আমরা বাইরে থেকে ইন্টারভেনশন নিব। ওকে। বাট দুইটাই হচ্ছে কি আইডিয়ালি 24 আওয়ার্স, বাট মেকোনিয়ামটা অবশ্যই 24 আওয়ার্সে পাস হতে হবে, বাট ইউরিনটা 72 আওয়ার্স পর্যন্ত আমরা ওয়েট করতে পারি। ওকে। আচ্ছা, এই গেল। সো ইউরিনটা হচ্ছে আইডিয়ালি 24 আওয়ার্স বলা হয়, বাট ক্যান ওয়েট আপ টু 72 আওয়ার্স। টুলটা হচ্ছে 24, দ্যাট ইজ মেকোনিয়াম। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন করতে পারে যে ধরো একটা বাচ্চা 24 আওয়ার্স এ মেকোনিয়াম পাস করলো না, তখন থেকে কি বলা হয়? তখন থেকে বলা হয় যে সিম্পলি ডিলেড প্যাসেজ অফ মেকোনিয়াম। তো এই ডিলেড প্যাসেজ অফ মেকোনিয়ামে অনেক কজ আছে যেগুলো তোমরা পেডি সার্জারিতে পড়বা। ওকে। আচ্ছা, গেল। তারপর আরেকটা ভাইবার কোয়েশ্চেন ধরে খুব কমনলি, সেটা হচ্ছে যে একটা বাচ্চা হলো, একটা বাচ্চা হওয়ার পর রুটিনলি তার কি কি কেয়ার নেওয়া হয়, বা সিম্পলি রুটিন কেয়ার অফ নিউবর্ন, এই কোয়েশ্চেনটা করে। ওকে। সো রুটিন কেয়ার অফ নিউবর্ন মানে এখন এই রুটিন কেয়ার কিন্তু অ্যাপ্লিকেবল ফর অল নিউবর্নস, হেলদি আর হচ্ছে গিয়ে যেটা হেলদি না সব। তো এটা বাচ্চা হলে আমার কি কি করতে হবে, এটা হচ্ছে রুটিন কেয়ার অফ নিউবর্ন।
তো ফার্স্টেই আমরা মনে রাখবো যে বাচ্চাদের ক্ষেত্রে টেম্পারেচার মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা ফার্স্টে কি করব, বেবিকে ওয়ার্ম রাখবো, দ্যাট ইজ কিপ দ্য বেবি ওয়ার্ম। কিভাবে, ফার্স্টে হচ্ছে যখন বাচ্চা হবে আমরা ইমিডিয়েটলি তাকে ড্রাই করব, ড্রাই করে একটা ওয়ার্ম প্লেসে রাখবো। তাকে ড্রাই করে কাভার করতে হবে, হেড থেকে টো পর্যন্ত সব জায়গায় কাভার করতে হবে খুব ভালো করে। করে ধরো কোনো যদি রেডিয়েন্ট ওয়ার্মার থাকে ওখানে দেওয়া যায়, বা কোনো রুম হিটার থাকলে সেখানে দেওয়া যায়, বা সিম্পলি মায়ের কোলেও দেওয়া যায়। তো জাস্ট বাচ্চাকে ওয়ার্ম রাখতে হবে, গেল। তারপর কি, বাচ্চা শ্বাস নিচ্ছে কিনা এটা অবভিয়াসলি দেখতে হবে, সো হচ্ছে কি চেক ব্রিদিং। সো ধরো একটা হেলদি নিউবর্ন যার ব্রিদিং নর্মাল, সো গেল, আমি আর এখানে বেশি ইন্টারভেনশন করবো না। তারপর কি আমার আম্বিলিক্যাল কর্ডটা কাটতে হবে, তাই না? সো কর্ড কাট করব। সো কাট দ্য কর্ড অ্যাপ্লাই 7.1% ক্লোরহেক্সিডিন সলিউশন। এটা কিন্তু রুটিন কেয়ারের মধ্যেই পড়ে, সব বাচ্চায় করা হয়। ওকে। তারপর কি, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে ইনিশিয়েট ব্রেস্ট ফিডিং। তো এখন এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন করে, যে তুমি যে বললে যে ইনিশিয়েট ব্রেস্ট ফিডিং, এটা কতক্ষণের মধ্যে করতে হবে? অ্যান্সারটা হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সবচেয়ে ভালো একদম সঙ্গে সঙ্গে যদি ব্রেস্ট ফিডিং ইনিশিয়েট করে সেটা বেস্ট। তাছাড়া যদি সেটা পসিবল না হয়, অবশ্যই অবশ্যই উইদিন 1 আওয়ার অফ বার্থ অর উইদিন 1 আওয়ার অফ লাইফ এটা অবশ্যই ইনিশিয়েট করতে হবে। তারপর নেক্সট কোয়েশ্চেনে কি করবে, যে কেন 1 আওয়ারের পরে করলে কি সমস্যা, কেন তুমি বললা 1 আওয়ার? অ্যান্সারটা হচ্ছে কি, এই 1 আওয়ার মধ্যে করলে বাচ্চাদের কিছু বেনিফিটস আছে, সাথে হচ্ছে মার কিছু বেনিফিটস আছে। বাচ্চার বাচ্চার সুবিধাটা কি? বাচ্চার সুবিধাটা হচ্ছে কি, 1 আওয়ার অফ লাইফের মধ্যে বাচ্চা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। তার দেখবো অনেক রিফ্লেক্স আছে, যেমন সাকিং রিফ্লেক্স, মোরো রিফ্লেক্স, অনেক রিফ্লেক্স। তো এই সাকিং রিফ্লেক্সটা হচ্ছে কি উইদিন 1 আওয়ারের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, যার কারণে বাচ্চা খুব ভালোভাবে খেতে পারে। তো এটা হচ্ছে বাচ্চার সুবিধা। মার কি সুবিধা? মার সুবিধাটা হচ্ছে কি একটা, মার বডিতে অক্সিটোসিন রিলিজ হয়, তাই না? তো এই অক্সিটোসিনটা কি করে, অক্সিটোসিনটা হচ্ছে কি পোস্টপার্টাম হেমোরেজ কে কন্ট্রোল করে, বা পোস্টপার্টাম হেমোরেজ কে প্রিভেন্ট করে। আর দেখো পোস্টপার্টাম হেমোরেজ কিন্তু 1 আওয়ার পোস্টপার্টামে সবচেয়ে মানে এটার ইনসিডেন্স সবচেয়ে বেশি, তাই না? তো হচ্ছে যদি 1 আওয়ারের মধ্যে অক্সিটোসিন বেশি বেশি রিলিজ হয় তখন পোস্টপার্টাম হেমোরেজটা কম হবে। আরেকটা কি, এই অক্সিটোসিনটা হচ্ছে প্ল্যাসেন্টার এক্সপালশনে হেল্প করে। সো আমার তিনটা বেনিফিট, বাচ্চার একটা বেনিফিট, মায়ের দুটা বেনিফিট। এইগুলো হচ্ছে আমার রুটিন কেয়ার অফ নিউবর্ন, গেল। এখন হচ্ছে আমরা ডিজিজে আসবো। ফার্স্ট ডিজিজ কোনটা? পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া। আচ্ছা, তো পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া এইটাই বলতে পারে যে আমরা তিনটা জিনিস পড়লাম না, পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া, নিওনাটাল সেপসিস, লো বার্থ ওয়েট অ্যান্ড কমপ্লিকেশনস। এই তিনটার মধ্যে পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া টিচারদের সবচেয়ে বেশি ফেভারিট। ওকে। আচ্ছা, তো এখন পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়াতে কি কি কোয়েশ্চেন আসে? ফার্স্টেই ভাইভাতে এই কোয়েশ্চেনটা ধরবেই ধরবে, সেটা হচ্ছে কি ডেফিনিশন অফ পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া। তো এইটা একদম সুন্দর করে বলতে হয়, অনেক বেশি বলা লাগে না, অল্প অল্প করে বলতে হয়। কি অ্যান্সারটা হচ্ছে, ফেলিয়ার অন দ্য পার্ট অফ নিউবর্ন টু এস্টাবলিশ স্পন্টেনিয়াস রেসপিরেশন ইমিডিয়েটলি ফলোইং কমপ্লিট ডেলিভারি, এটা হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। আবার বলছি, ফেলিয়ার অন দ্য পার্ট অফ নিউবর্ন টু এস্টাবলিশ স্পন্টেনিয়াস রেসপিরেশন। দেখো অ্যান্সারটা কি, স্পন্টেনিয়াস রেসপিরেশন। তো স্পন্টেনিয়াস অ্যান্সারটা বলতে হবে। স্পন্টেনিয়াস ওয়াটার না বললে, দেখো রেসপিরেশন তো আমরা বাইরে থেকে ধর আম্বু ব্যাগ দিয়ে আমরা বা হচ্ছে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিয়ে আমরা ইনিশিয়েট করতে পারি। সো এটা কিন্তু আহ একটা নর্মাল মানে ইনস্ট্যান্স না, তাই না? সো পেরিনাল অ্যাসপেক্ট সেটা কি, ফেইলিয়ার অন দ্য পার্ট অফ নিউবর্ন টু এস্টাবলিশ স্পন্টেনিয়াস রেসপিরেশন ইমিডিয়েটলি, অ্যান্সারটা ইমিডিয়েটলি ফলোইং কমপ্লিট ডেলিভারি। এটা হচ্ছে ডেফিনেশন অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। তারপর আবারও এটা খুব ইজি কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনটা করতে পারে কি, যে তাহলে পেরিন্যাটাল পিরিয়ড মানে কি? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে কি যে 20, দেখো পেরিন্যাটাল মানে কি, এটা অ্যান্টিপার্টাম কভার করবে, ইন্ট্রাপার্টাম কভার করবে, পোস্টপার্টাম কভার করবে, দ্যাট ইজ জন্মের আগে, জন্ম প্লাস জন্মের পরে কভার করবে, যেহেতু পেরি বলছে মানে কি চারপাশে সব কভার করবে। তো পেরিন্যাটাল পিরিয়ড মানে কি, জন্মের আগে, দ্যাট ইজ 28 উইকস অফ জেস্টেশন থেকে একদম জন্মের পরে, দ্যাট ইজ 7 ডেজ অফ লাইফ পর্যন্ত। সো 28 উইকস অফ জেস্টেশন থেকে 7 ডেজ অফ লাইফ পর্যন্ত এটাকে বলা হয় পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া। তো সরি সরি, এটাকে বলা হয় পেরিন্যাটাল পিরিয়ড। তো পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া কখন হবে? এই যে এই পুরো যেই টাইম স্প্যানটা বললাম ওর মধ্যে যে কোনো একটা পয়েন্টেই পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া হতে পারে। এখন কজেস অফ পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া এটা রিটেন বায়োলজি তেমন একটা ইম্পর্টেন্ট না, যাদের ইন্টারেস্ট আছে বই থেকে পড়তে পারো, বাট নট দ্যাট ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর এরপর হচ্ছে কি আরেকটা কোয়েশ্চেন করতে পারে, যে আমরা
আমরা কি দেখে বুঝতে পারি যে যে বাচ্চাটার অ্যাসফিক্সিয়েটেড নাকি না? আমরা আগে আগে যেটা করা হতো সেটা হচ্ছে আপগার স্কোর করা হতো, দ্যাট ইজ ফার্স্ট মিনিটে আর হচ্ছে ফিফথ মিনিটে আপগার স্কোর করা হতো। এটা তোমার থার্ড ইয়ারে পড়ে আসছো। তো আপগার স্কোরটা আসলে এখন খুব একটা করা হয় না। এখন জাস্ট টাইমটাকে দেখো, এই অ্যাসফিক্সিয়েশনটা কিন্তু খুবই একটা একটা মেডিকেল ইমার্জেন্সি, তাই না? তো এখানে আমি ট্রাই করবো যেন আমার অ্যাসেসমেন্টে যত কম টাইম লাগবে তত ভালো। তাহলে কি হবে, বাচ্চার প্রগনোসিস ভালো হবে। তো আপগার স্কোরটা দেখো, এটা এটা কিন্তু একটা, দেখো 5টা প্যারামিটার দেখতে হতো, প্লাস 1 মিনিটে দেখতে হতো, 5 মিনিটে দেখতে হতো। এটা যেহেতু একটু বড় সময় লাগে, এই জন্য এখন যেটা করা হয় জাস্ট 3টা জিনিস দেখা হয়। কালার দেখা হয়, টোন দেখা হয়, আর হচ্ছে গিয়ে রিফ্লেক্স বা রেসপিরেশন দেখা হয়। কালার, টোন, রেসপিরেশন, এই 3টা জিনিস এখন দেখা হয়। আপগার স্কোর ইউজুয়ালি অ্যাভয়েড করে, তাও অনেক টিচার হচ্ছে আপগার স্কোরিং জিজ্ঞেস করতে পারে। তো এটা এটা বইতে আছে, পড়ে নিতে পারো। আচ্ছা, এখন পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার কমপ্লিকেশনস, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি তোমাকে পেরিনেটাল অ্যাসফিক্সিয়াতে ঢুকে, তখন কমপ্লিকেশনস অবশ্যই অবশ্যই ধরবে। তো আমি অলওয়েজ বলি যে যে কোনো কিছু কমপ্লিকেশনস যদি তোমাকে ধরে, ট্রাই করব হচ্ছে আমরা এটাকে ভাগ করে বলতে। যেমন কোন ইমিডিয়েট অর আর্লি কমপ্লিকেশনস, আর হচ্ছে কি ডিলেড অর লেট কমপ্লিকেশন ভাগ করে বলবো। সো ইন কেস অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, এখানে ইমিডিয়েট কিছু কমপ্লিকেশন হতে পারে, আর হচ্ছে কিছু ডিলেড কমপ্লিকেশন হতে পারে। আচ্ছা, তো ইমিডিয়েট কমপ্লিকেশন গুলো আমরা ট্রাই করবো কি অর্গান বেসিসে ভাগ ভাগ করে বলতে, তাহলে মনে থাকে, প্লাস হচ্ছে কি যখন লিখবা ভালো শোনায়। তো কমপ্লিকেশন ইম্পর্টেন্ট ফর রিটেন এন্ড ভাইভা। তো আমরা একটা একটা করে শুরু করি। দেখো, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া মানে কি বাচ্চা অক্সিজেন কম পাচ্ছে। তো এখন যেসব অর্গান অক্সিজেনের উপর অনেক বেশি নির্ভরশীল, ওইসব অর্গানে হচ্ছে বেশি বেশি ক্ষতি হবে। তো কোন অর্গান সবচেয়ে সবচেয়ে বেশি ডিপেন্ড করে অন অক্সিজেনেশন? নাম্বার ওয়ান হচ্ছে ব্রেন। তো ফার্স্টে হচ্ছে ব্রেইনের ক্ষতি হবে। ওকে, সো ব্রেইন, ব্রেইনে যদি হচ্ছে অ্যাসফিক্সিয়েটেড হয়, তখন থেকে কি বলা হয়? হাইপক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি গেল। তারপর আরেকটা খুবই ভাইটাল অর্গান যেটা অক্সিজেনের উপর অনেক ডিপেন্ড করে, সেটা কি কিডনি। সো কিডনি এফেক্টেড হলে কি হবে? অ্যাকিউট কিডনি ইনজুরি অর একেআই হবে। গেল। আরেকটা কি লিভার, লিভার হলে কি হবে? হেপাটোসেলুলার নেক্রোসিস হতে পারে। আচ্ছা, তারপর আমরা ধরো গাট বা অ্যালিমেন্টারি সিস্টেমে আসি। সো গাটের মধ্যে কি হতে পারে? নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস। গাটের মধ্যে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস। আচ্ছা, গেল। তারপর কি লিভার, আচ্ছা, তারপর হচ্ছে লাংস আর হার্ট। লাংস এর মধ্যে কি হতে পারে? আহ লাংস এর মধ্যে ধরো হচ্ছে পালমোনারি হেমোরেজ হতে পারে। সো হচ্ছে হেমোরেজ। আর হার্ট, হার্টের মধ্যে হতে পারে হচ্ছে হাইপক্সিক কার্ডিও মায়োপ্যাথি। এই সবগুলো দেখবে বইতে সুন্দর করে লেখা আছে। আচ্ছা, কি আচ্ছা, তারপর কিডনি বলা হলো, কিডনির উপরে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। সো অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কি হতে পারে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে হচ্ছে ধরো আবারও ওই লাংয়ের মতোই হেমোরেজ হতে পারে। এই গেল। সো ব্রেইন, কিডনি, লিভার, গাট, লাংস, আর হচ্ছে হার্ট, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আচ্ছা, এগুলো হচ্ছে কি ইমিডিয়েট কমপ্লিকেশনস। আর ডিলেড কমপ্লিকেশনস কি হতে পারে? এখন তোমাকে সরাসরি হয়তো ভাইভাতে জিজ্ঞেস করবে যে বড়াতে ডিলেড কমপ্লিকেশনস অফ পিএনএ। তোমাকে জিজ্ঞেস করতে পারে কি যে এই পেইনফুল অ্যাসফিক্সিয়ার সিকুয়েলি কি? যদি সিকুয়েলি বল, তখন টিচার মিন করেন কি ডিলেড কমপ্লিকেশনস গুলো কি। সো সিকুয়েলি গুলো হচ্ছে কি, আমরা এটাকেও মানে মোটামুটি হচ্ছে সিকুয়েলি গুলো অনেকটা ব্রেইন রিলেটেড। যেমন কি সবচেয়ে ইম্পর্টেন্ট সিকুয়েলি হচ্ছে সেরিব্রাল পলসি। তারপর সেরিব্রাল পলসি ওয়ান অফ দ্য ফিচার্স কি এপিলেপসি হতে পারে। তো হচ্ছে কি এপিলেপসি গেল। তারপর কি হতে পারে? ধর ক্রেনিয়াল নার্ভ পলসি হতে পারে। তারপর মাথা ছোট হয়, দ্যাট ইজ মাইক্রোসেফালি হতে পারে। তারপর কিছু ডিফেক্ট থাকতে পারে, যেমন মেন্টাল মেন্টাল রিটার্ডেশন হতে পারে। তারপর হচ্ছে ভিজুয়াল ডিফেক্ট অর অডিটরি ডিফেক্ট অর হিয়ারিং ডিফেক্ট, ওগুলো হতে পারে। ঠিক আছে, সেগুলো হচ্ছে গিয়ে সিকুয়েলি। আর ডিফেক্টস এই। আচ্ছা, গেল আমাদের কমপ্লিকেশনস অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। আচ্ছা, তো এরপর আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর বোথ রিটেন এন্ড ভাইভা, দেখবা রিটেন এই কোয়েশ্চেন খুব কমনলি আসে, সেটা হচ্ছে রিসাসিটেশন of a baby following perinatal asphyxia or simply treatment of perinatal asphyxia। এটা তোমাকে রিটেনে তো খুবই কমনলি আসে, ভাইভাতেও ধরতে পারে। ভাইভা ধরে এটা খুব সিকুয়েন্সিয়ালি সুন্দর করে বলতে হয়। ওকে, তো আমরা স্টার্ট করি।
ট্রিটমেন্ট অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। আচ্ছা, তো যেহেতু পেরিনেটাল অ্যাসফিক্সিয়া একটা মেডিকেল ইমার্জেন্সি, তার মানে কি এখানে হচ্ছে আমাকে পেশেন্টটাকে রিসাসিটেট করতে হবে, তাই না? তো এই ট্রিটমেন্টটাকে আমরা হচ্ছে কি দুইটা ভাগে বলি। একটা কি রিসাসিটেশন অ্যাট বার্থ, আর একটা হচ্ছে কি পোস্ট রিসাসিটেশন ম্যানেজমেন্ট। তো ফার্স্টে কি অ্যাট বার্থ আমি কি কি রিসাসিটেশন করব। দেখো, আমরা যখন সার্জারিতে রিসাসিটেশন পড়েছিলাম, তখন আমরা কি কি পড়েছিলাম? যে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, তাই না? আমরা তিনটা পড়েছিলাম। বাট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই তিনটার সাথে একটা ফোর্থ অ্যাড হয়, সেটা হচ্ছে কি টেম্পারেচার। তো আমরা যেটা সার্জারিতে এবিসি পড়েছিলাম, সেটা বাচ্চাদের ক্ষেত্রে হয় হচ্ছে কি TABC, দ্যাট ইজ টেম্পারেচার, এয়ারওয়ে, ব্রিদিং আর ফাইনালি সার্কুলেশন। আচ্ছা, ভিডিওটা চলে যাচ্ছে। আচ্ছা, এনিওয়ে, তো আমরা শুরু করি টেম্পারেচার, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। তো ফার্স্টেই টেম্পারেচার আমি কি কি বলেছিলাম, অবশ্যই বাচ্চাকে ওয়ার্ম রাখতে হবে। সো কিপ দ্য বেবি ওয়ার্ম। কিভাবে রাখবো? ওই যে আবারও হচ্ছে ড্রাই করব, বাচ্চাকে ভালো করে র্যাপ করব। আর যদি অ্যাভেলেবল থাকে সেই ক্ষেত্রে রুম হিটার অর রিডিয়েন্ট ওয়ার্মারে বাচ্চাকে দিয়ে দিব। গেল আমাদের থার্মাল, দ্যাট ইজ টেম্পারেচার। তারপর কি এয়ারওয়ে, এই এয়ারওয়েটা খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্টে এয়ারওয়েটাকে আমাদের নিচে থেকে কিছু ম্যানুভার দিয়ে মেনটেন করতে হবে। সেটা কি, বাচ্চার হেডকে হচ্ছে গিয়ে একটা নিউট্রাল পজিশনে রাখবো। নিউট্রাল মানে কি? নিউট্রাল মানে হচ্ছে এখানে নেকটা একদম নিউট্রাল, নেকটা একদম ফ্লেক্সডও থাকবে না, আবার এক্সটেন্ডেডও থাকবে না, একটা নিউট্রাল পজিশনে থাকবে। এখন যদি দেখি যে এই নিউট্রাল পজিশনে থাকার পরও বাচ্চা স্টিল অ্যাসফিক্সিয়েটেড, তখন আমরা নেক্সট ম্যানুভার দেবো, দ্যাট ইজ হলো চিন লিফট আর হচ্ছে কি জ থ্রাস্ট। সো নেক্সট ম্যানুভারটা হচ্ছে চিন লিফট অ্যান্ড জ থ্রাস্ট। তারপর দেখলাম যে না, হচ্ছে না, বাচ্চা স্টিল অ্যাসফিক্সিয়েটেড, তখন কি করব আমরা? তখন নেকটাকে একটু এক্সটেন্ড করব। আচ্ছা, সো নেকটাকে কিভাবে এক্সটেন্ড করব? আমরা ধরো একটা একটা রোল অফ টাওয়েল রাখবো, একটা অথবা যে কোনো কাপড় রাখবো বাচ্চার শোল্ডারের নিচে। তাহলে কি হবে? বাচ্চার নেকটা এক্সটেন্ডেড হবে, বাচ্চার এয়ারওয়েটা আরো ওপেন হবে। যদি স্টিল বাচ্চা অ্যাসফিক্সিয়েটেড থাকে, এত ম্যানুভার পরও অ্যাসফিক্সিয়েটেড আছে, তখন কি করবো? একটা পেঙ্গুইন সাকার নিব, নিয়ে আমরা হচ্ছে বাচ্চার নাক আর মুখ থেকে জেন্টাল সাকশন দিব। সো জেন্টাল সাকশনটা হচ্ছে কি নেক্সট ম্যানুভার। আচ্ছা, তারপর এরপর কি দেখলাম, ধরো জেন্টাল সাকশন দিয়েও আমার কোনো লাভ হচ্ছে না, এত ম্যানুভার করলাম কোনো লাভ হচ্ছে না, তখন হচ্ছে আমি তার পরের স্টেপে চলে যাব। পরের স্টেপটা কি? পরের স্টেপটা হচ্ছে গিয়ে আমার আমার এ গেল, এখন হচ্ছে বি, দ্যাট ইজ ব্রিদিং। ব্রিদিংটা ক্ষেত্রে কি, আমি ফার্স্টে ট্যাকটাইল স্টিমুলেশন দিব। ট্যাকটাইল স্টিমুলেশন মানে কি? ট্যাকটাইল মানে হচ্ছে কি টাচ, দ্যাট ইজ টাচ করে বাচ্চাকে স্টিমুলেট করব। কিভাবে? আমরা কিভাবে স্টিমুলেট করি, এই জিনিসটা কিন্তু মাঝে মাঝে কোয়েশ্চেনে ধরে, যে কিভাবে, মানে বাইপাসে ধরে যে কিভাবে বাচ্চার ট্যাকটাইল স্টিমুলেশন দেওয়া যায়। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে বাচ্চাকে নিব, নিয়ে হচ্ছে বাচ্চার যেই ভার্টিব্রাল কলাম তার ইদার রাইটে অর লেফট বরাবর আমার হাতের আলনার বর্ডারটা দিয়ে জাস্ট 1 থেকে 2 বার রাব করব। এই 1 থেকে 2 বার যে রাব করলাম, এটা হচ্ছে ট্যাকটাইল স্টিমুলেশন। এখন ধরো এই রাব করার পর মানে এ- তো এই স্টিমুলেশন দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে আলনার বর্ডারে রাব করে দেওয়া যায়, আর একটা হচ্ছে বাচ্চার যে সোলটা আছে সোলের মধ্যে হচ্ছে টোকা দেয়, এটা হচ্ছে ফ্লিকারিং মুভমেন্ট করে দেওয়া যায়। সো একটা হচ্ছে কি ফ্লিকিং ওভার দ্য সোলস, আর আরেকটা হচ্ছে ওই আলনার বরাদে প্যারাস্পাইনাল রিজিয়নে রাব করা গেল। এখন ধরো ট্যাকটাইল স্টিমুলেশন দিয়েও বাচ্চা স্টিল অ্যাসফিক্সিয়েটেড, তখন কি করব? তখন আমার শুরু হবে হচ্ছে গিয়ে সেই পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। কিভাবে শুরু করব? বাই ধরো উই আম্বু ম্যাস, দ্যাট ইজ বাই ব্যাগ অ্যান্ড মাস্ক।
এখন এই ব্যাগ আর মাস্কের সাথে যদি ফ্যাসিলিটি থাকে সেই ক্ষেত্রে আমরা এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন করে দিতে পারি, এটা অপশনাল। ঠিক আছে, আমরা ফার্স্টে ট্রাই করবো হচ্ছে ব্যাগ মাস্ক ভেন্টিলেশন দিয়ে এই ব্রিদিংটাকে কন্ট্রোল করতে বা ব্রিদিংটাকে ইনিশিয়েট করতে। ওকে, আচ্ছা। তো এখন ধরো স্টিল বাচ্চা অ্যাসফিক্সিয়েটই আছে, এত কিছু করছি বাট বাচ্চা তো এখনো স্পন্টেনিয়াস রেসপিরেশন নিচ্ছে না। তখন কি হবে? তখন আমার নেক্সট স্টেপে যাবে, দ্যাট ইজ সি। আমার থার্মাল দ্যাট ইজ টেম্পারেচার মেনটেন করে গেল, এয়ারওয়ে গেল, ব্রিদিং গেল, এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে সার্কুলেশন। সার্কুলেশনটা কিভাবে করব? সিপিআর দ্যাট ইজ কার্ডিও পালমোনারি রিসাসিটেশন দিয়ে হচ্ছে আমরা সার্কুলেশনটাকে মেনটেন করব। তো সিপিআর কিভাবে দেয়? এটা হচ্ছে ইউজুয়ালি 3টা চেস্ট কম্প্রেশনের সাথে আমরা হচ্ছে গিয়ে একবার ভেন্টিলেশন করি, দ্যাট ইজ আমি হচ্ছে গিয়ে 3বার বুকে চাপ দেব, দেওয়ার পর হচ্ছে গিয়ে একবার আম্বু, যে আমার আরেকটা হাতে যে আম্বু, আমার আরেকটা হাতে বা হচ্ছে ধরো আমার অ্যাসিস্ট্যান্টের হাতে যে আম্বু ব্যাগটা আছে সে ধরো একটা চাপ দিবে। তো আমি 3বার বুকে চাপ দিব, আমার অ্যাসিস্ট্যান্ট একবার হচ্ছে আম্বু ব্যাগে চাপ দিবে, এটা হচ্ছে গিয়ে বাচ্চার ক্ষেত্রে সিপিআর। আচ্ছা, তো আরেকটা কোয়েশ্চেন মাঝে মাঝে করে যে এই যে এত রিসাসিটেশন যে করছো, এই রিসাসিটেশনের জন্য কি কোনো ওষুধ বা কোনো ড্রাগ লাগে কিনা? মনে রাখবা যে ইন কেস অফ নিওনাটাল রিসাসিটেশন ড্রাগ হচ্ছে জাস্ট লাগে 2টা। একটা কি? একটা হচ্ছে অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন, আর আরেকটা হচ্ছে ন্যালক্সন। কোনটা কখন লাগবে? অ্যাড্রেনালিন আমি তখন দিব যখন দেখবো হচ্ছে ধরো হার্ট রেট অনেক কম, হার্ট রেট হচ্ছে গিয়ে <60, তখন আমি অ্যাড্রেনালিন দিব। ন্যালাক্সন কখন দিব? এখন ন্যালক্সনটা কি একটু মনে করে দেখি, সে আমাদের ফোর্থ ইয়ার নলেজ থেকে, এটা কি ছিল? এটা হচ্ছে গিয়ে ওপিওয়েডের একটা অ্যান্টিডোট ছিল না? তো এখন ওপিওয়েড বাচ্চার ক্ষেত্রে ওপিওয়েড আসলো কোত্থেকে? এখন দেখো যদি ভুল করে কোনো একটা কারণে বা ধরো মার লেবার পেইনটাকে সাবসাইড করার জন্য ওপিওয়েড অ্যানালজেসিক দেওয়া হলো। এখন ওপিওয়েড অ্যানালজেসিক কি করে? সে হচ্ছে প্লাসেন্টা ক্রস করে বাচ্চার কাছে আসবে। এখন যদি ওপিওয়েডটা বাচ্চার বডিতে ঢুকে সেই ক্ষেত্রে কি হবে? বাচ্চা কিন্তু অ্যাসফিক্সিয়েটেড থাকবে। সেই ক্ষেত্রে হচ্ছে তখন ড্রাগ অফ চয়েসটা ন্যালক্সন। ঠিক আছে, যদি হচ্ছে যদি হচ্ছে মা ওপিওয়েড পায় সেই ক্ষেত্রে হচ্ছে বাচ্চা পাবে ন্যালক্সন। গেল। সো জাস্ট হচ্ছে কি 2টা ড্রাগ, এর বেশি কোনো ড্রাগ আমরা নিওনাটাল রিসাসিটেশনে ইউজ করব না। ওকে, গেল। গেল হচ্ছে আমার রিসাসিটেশন। এরপর ধরো বাচ্চা রিসাসিটেটেড হলো। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন কি করে? কোয়েশ্চেন করে হচ্ছে কি, এই যে তুমি যে এতক্ষণ ধরে রিসাসিটেট করছো, তুমি তো তোমার সারা দিন লাগে রিসাসিটেট করবা না, তাই না? তো কোয়েশ্চেনটা হচ্ছে তুমি কতক্ষণ রিসাসিটেট করবা আর কতক্ষণ রিসাসিটেট করার পর তুমি একটা বাচ্চাকে ডেথ ডিক্লেয়ার করবা? অ্যান্সারটা হচ্ছে 20 মিনিট। তুমি হচ্ছে 20 মিনিট ধরে এই প্রত্যেকটা স্টেপ করবা। করার পর যদি সিপিআর তুমি 20 মিনিট দেওয়ার পর, এত কিছু 20 মিনিট ধরে করার পরও যদি বাচ্চার কোনো ইমপ্রুভমেন্ট না হয়, দেন হচ্ছে বাচ্চাটা এক্সপায়ার করেছে। ওকে, তখন আমি রিসাসিটেশন স্টপ করে ডেথ ডিক্লেয়ার করব। গেল। এরপর এরপর কি বললাম? পোস্ট রিসাসিটেশন ম্যানেজমেন্ট। এখন বাচ্চাকে এত কষ্ট করে রিসাসিটেট করেছে, আমি তো বাচ্চাকে এখন ছেড়ে দিব না। এখন বাচ্চাকে কি করব? আমি এখন স্টিল বাচ্চা একটা ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, সো আমার তাকে ম্যানেজ করতে হবে। সো পোস্ট রিসাসিটেশন ম্যানেজমেন্টটা হচ্ছে এইটা। তো এইখানে কি, এখানে আবার সেম মনে না বা বাচ্চা মানে যে এই নিউনেটের ম্যাক্সিমাম কোয়েশ্চেনের অ্যান্সার মোটামুটি সেম থাকে। কি থাকে? ফার্স্টে হচ্ছে উইথ টেম্পারেচার, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, একই জিনিস। তো ফার্স্টে হচ্ছে আবারও বাচ্চাকে আমরা ওয়ার্ম রাখতে হবে। গেল। তারপর কি আমার হচ্ছে কি এই যে এতক্ষণ ধরে আমি রেসপিরেটরি সাপোর্টটা যে দিয়ে রিসাসিটেট করছি, এটাকে কিন্তু পরেও আমার কন্টিনিউ করতে হবে। তো হচ্ছে আমরা রেসপিরেটরি সাপোর্ট দিব। কিভাবে? আমি বাচ্চাকে অক্সিজেন দিব। সেটা ধরো হচ্ছে কি নেজাল ক্যানুলাতে হতে পারে, সেটা ফেস মাস্কে হতে পারে, সেটা হেড বক্সে হতে পারে। ফেস মাস্ক তো বাচ্চার হবে না, সো নেজাল ক্যানুলাতে হতে পারে, হেড বক্সে হতে পারে, অথবা মেকানিক্যাল ভেন্টিলেশন দিয়েও হতে পারে। সো রেসপিরেটরি সাপোর্ট। গেল। তারপর কি, এখন দেখো বাচ্চাকে এখন হচ্ছে কি আমার হাইড্রেশন মেনটেন করতে হবে, তারপর হচ্ছে বাচ্চার ইলেকট্রোলাইটস কে মেনটেন করতে হবে। সো মেনটেন হাইড্রেশন, তারপর হচ্ছে যেন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স না হয় সেই ক্ষেত্রে ইলেকট্রোলাইটস, তারপর যেন ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসটা মেনটেন হয় সেটা। আর খুবই ইম্পর্টেন্ট, সেটা যেন ব্লাড গ্লুকোজ লেভেলটা মেনটেন হয়। কারণ এইসব নিউনেটরা দেখবা ধুমধাম করে হাইপোগ্লাইসেমিক হয়ে যায়। সো ওদের ব্লাড গ্লুকোজ মেনটেন করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আমি এত সাপোর্ট দিয়ে রাখলাম, আমি সার্কুলেটরি সাপোর্ট দিয়ে রাখলাম, আমি রেসপিরেটরি সাপোর্ট দিয়ে রাখলাম। দেখো আবার দেখো, এটা হচ্ছে গিয়ে সেই টি, এটা হচ্ছে এয়ারওয়ে ব্রিদিং,
আর এটা হচ্ছে সেই সার্কুলেশন। সো পোস্ট রেসিডিয়েশন ম্যানেজমেন্টও কিন্তু অনেকটা সেম। তারপর কি নাম্বার 4 হবে হচ্ছে মনিটরিং। এই যে আমি এত কিছু সাপোর্ট দিয়ে রাখছি, এখন ফলো আপে অবশ্যই আমাকে দেখতে হবে যে বাচ্চাটা কি ইমপ্রুভ করছে নাকি স্ট্যাটিক থাকছে না আজকে বাচ্চাটা ওয়ার্সেন করছে। তো আমার রেগুলার মনিটরিং করতে হবে। তো মনিটরিং কিভাবে করব? ফার্স্টে আমরা রেসপিরেটরি স্ট্যাটাস দেখবো। ধরো বাচ্চার রেসপিরেটরি রেট দেখলাম যেটা কি ফাস্ট ব্রিদিং আছে কিনা। তারপর বাচ্চার কোনো চেস্ট ইনড্রয়িং বা সাইনোসিস ডেভেলপ করছে কিনা এটা দেখবো। তারপর কি করবো? বাচ্চার সার্কুলেটরি স্ট্যাটাস দেখবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে সার্কুলেটরি স্ট্যাটাস কিভাবে দেখি? আমরা ব্লাড প্রেশার মাপি, তাই না? সরি। কিন্তু নিউরোটির ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার মাপাটা খুব একটা ইজি না। তো যদি ফ্যাসিলিটি থাকে সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার মাপবো। বাট আমার মেইন কনসার্নটা হচ্ছে এখানে ক্যাপিলারি রিফিলিং টাইম আর হচ্ছে হার্ট রেট। ওকে, তো ক্যাপিলারি রিফিলিং টাইমটা হচ্ছে গিয়ে অবশ্যই লেস দেন 3 সেকেন্ডস হতে হবে। গেল আমার সার্কুলেটরি স্টেটাস। তারপর কি আমার রেনাল ফাংশন দেখার জন্য ইউরিন আউটপুটটা মনিটর করতে হবে। আর ধরো আমরা কয়েকদিন পর পর সিরাম ক্রিয়েটিনিন করতে পারি। তারপর কি যে বললাম যে বাচ্চা ধুমধাম করে হাইপোগ্লাইসেমিক হয়ে যায়। সো আমার রেগুলারলি প্রতিদিন আমার একদম ধরো মোর দেন ওয়ান টাইম, ধরো আইডিয়ালি নিয়ম হচ্ছে 3 বারে দেখতে হয়। এটা হচ্ছে ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ। এটা আমরা প্রতিদিন অবশ্যই মনিটর করতেই হবে। তারপর কি ধরো ধরো মনে হচ্ছে বাচ্চা অ্যাসিডোসিস বা বাচ্চা অ্যাসিডোসিস ডেভেলপ করেছে, সেই ক্ষেত্রে আমরা আর্টেরিয়াল ব্লাড গ্যাস দেখতে পারি যদি লাগে। বাট বাকিগুলো দ্যাট ইজ রেসপিরেটরি স্টেটাস, সার্কুলেটরি স্টেটাস, রেনাল ফাংশন, তারপর ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ, এগুলো অবশ্যই অবশ্যই দেখতে হবে। ওকে, এই গেল হচ্ছে মনিটরিং। আচ্ছা, তারপর কি একদম লাস্টে ধরো বাচ্চার এই পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বাদ দিয়ে আরো কোনো অ্যাডিশনাল সমস্যা আছে। ধরো বাচ্চা শকে আছে, সেই ক্ষেত্রে আমাকে শক ম্যানেজ করতে হবে। বা বাচ্চার কনভালশন হচ্ছে, সেই ক্ষেত্রে আমার কনভালশন ম্যানেজ করতে হবে। বা হচ্ছে যে বাচ্চার সেপসিস থাকে, সেপসিসটা ম্যানেজ করতে হবে। ওকে, তো হচ্ছে কোনো স্পেসিফিক কন্ডিশন থাকে সেটাকে আমরা ম্যানেজ করব। আর এগুলো হচ্ছে আমার পোস্ট রিসাসিটেশন ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন জাস্ট কয়েকটা জিনিস একটু খুঁটিনাটি কোয়েশ্চেন করে, সেটা কি একটা কোয়েশ্চেন মাঝে মাঝে ধরে, সেটা কি HBB মানে? HBB, HBB মানে হচ্ছে গিয়ে হেল্পিং বেবিজ ব্রিথ। তো এটা কি? এটা একটা সরকারি একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে কি করা হয়, একদম গ্রাস রুট লেভেলে যাই যেসব হেলথ কেয়ার প্রোভাইডাররা আছে সবাইকে হচ্ছে গিয়ে এই যে রিসাসিটেশন স্টেপ গুলো এগুলো শেখানো হয়। তো দেখো আমরা কিন্তু যে স্টেপ গুলো শিখেছি সেখানে কি ছিল? কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, তাই না? বাট হেল্পিং বেবিজ ব্রিথের ক্ষেত্রে কার্ডিয়াক পার্টটা থাকে না, থাকে হচ্ছে অনলি পালমোনারি রিসাসিটেশন। সো হেল্পিং বেবিস ব্রিড থেকে আবার বলছি, এটা হচ্ছে গ্রাসরুট লেভেল থেকে যেন সব হেলথ কেয়ার যে ওয়ার্কাররা আছে সবাই যেন হচ্ছে অ্যাটলিস্ট একটা নিউনেটকে রিসাসিটেট করতে পারে, সেটাকে এনশিওর করার জন্য একটা সরকারি প্রোগ্রাম। তো এখানে কি শেখানো হয়? এখানে হচ্ছে পালমোনারি রিসাসিটেশন পোর্শনটুকু শেখানো হয়। ওকে, আর তেমন কোনো কোয়েশ্চেন এখান থেকে ধরে না। তো আমাদের পেরিনেটাল অ্যাসফিক্সিয়া শেষ। এখন আমরা আসি হচ্ছে কি লো বার্থ ওয়েট এন্ড ইটস কমপ্লিকেশনস। আচ্ছা, তো এই যে যখন তুমি হচ্ছে গিয়ে ওই যে বললা যে কজেস অফ নিউনেটাল মর্টালিটি, একটা তো বললা PNA, তারপর কি বললা? লো বার্থ ওয়েট এন্ড ইটস কমপ্লিকেশন। দেখো তুমি কিন্তু এই অ্যান্সারটা দিয়ে তুমি তোমার নেক্সট কোয়েশ্চেনটা ফিক্স করতে পারো। কিভাবে? তুমি যে যখনই বলবা লো বার্থ ওয়েট এন্ড ইটস কমপ্লিকেশনস, তখন তোমাকে কি ধরবে? তোমাকে ধরবে কি হোয়াট ইজ লো বার্থ ওয়েট আর হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ লো বার্থ ওয়েট। শেষ, ইজি। সরি। আচ্ছা, তো লো বার্থ ওয়েট মানে কি আমরা সবাই জানি। এটা কি? যদি বার্থ ওয়েট অফ লেস দেন 2500 গ্রাম। এটা কি? যদি একটা বাচ্চার জন্ম ওয়েট যদি 2500 গ্রামের কম থাকে, ইরেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ, তাকে বলা হয় হচ্ছে গিয়ে লো বার্থ ওয়েট। ওকে, আচ্ছা। তো এখন লো বার্থ ওয়েটের হচ্ছে দুইটা এন্টিটি আছে। একটা হচ্ছে গিয়ে স্মল ফর জেস্টেশনাল এজ, যেটাকে আমরা আরেকটা বলি হচ্ছে ধরো IUGR অর ইন্টার ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। আর আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ, যেটাকে আমরা একটা বলি হচ্ছে প্রিম্যাচুরিটি। আচ্ছা, তো কখন স্মল ফর জেস্টেশনাল এজ, কখন অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ? স্মল ফর জেস্টেশনাল এজ তখন বলবো যখন যদি হচ্ছে এই বার্থ ওয়েটটা এই 10 সেন্টাইলের নিচে পড়ে, তখন তাকে বলবো আমরা স্মল ফর জেস্টেশনাল এজ। আর অ্যাপ্রোপ্রিয়েট কখন বলবো? যদি হচ্ছে কি 10 সেন্টাইলের উপরে পড়ে, তখন তাকে বলবো আমরা অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ। বাট স্টিল এই দুইটা কেসে কিন্তু বার্থ ওয়েটটা 2500 গ্রামের কম। ওকে, গেল।
আচ্ছা, দেন দেখবা একটা স্পেকট্রাম আছে, এটা আসলে খুব একটা পরীক্ষায় ধরে না, বা একটা স্পেকট্রাম আছে, এটা এটা পারা ভালো। স্পেকট্রামটা কি, লো বার্থ ওয়েট মানে কি, তারপর ভেরি লো বার্থ ওয়েট কি, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট কি, ইনক্রেডিবলি লো বার্থ ওয়েট কি। লো বার্থ ওয়েট আমরা জানি কি less than 2500, আর ভেরিটা কি, ভেরিটা হচ্ছে less than 1500। এক্সট্রিমলিটা কি, এক্সট্রিমটা হচ্ছে less than 1000 গ্রাম। আর ফাইনালি ইনক্রেডিবলিটা কি, ইনক্রেডিবলিটা হচ্ছে less than 750 গ্রাম। এসব বইতেই দেওয়া আছে। আচ্ছা, তারপর এটা আরেকটা কোয়েশ্চেনটা, এটা ভাইভাতে খুব একটা ধরবে না, তাও এটা জেনে রাখা ভালো। সেটা কি, এটা আমরা অবস গাইনির পড়া। দেখি যে প্রি টার্ম কখন বলবো, টার্ম কখন বলবো, সবাই জানে। প্রি টার্মটা কি, যদি হচ্ছে less than 37 weeks অফ জেস্টেশন থাকে সেটা হচ্ছে প্রি টার্ম। টার্মটা কি, যেটা নর্মাল, সেটা যদি 37 থেকে 42 উইকস থাকে তাকে আমরা বলি টার্ম। শেষ, আমাদের সব শেষ। এখন আমরা আসি হচ্ছে মেইন পড়াতে, কমপ্লিকেশনস। কমপ্লিকেশনস অফ লো বার্থ ওয়েট খুবই খুবই ইম্পর্টেন্ট ফর বোথ রিটেন এন্ড ভাইভা। আচ্ছা, তো আবারও কি বলেছিলাম, যে যে কোনো কমপ্লিকেশন যখন পড়বো তখন আমরা কি করব, দেখে ভাগ করে বলবো, আর্লি কমপ্লিকেশনস আর হচ্ছে লেট কমপ্লিকেশনস। তো ফার্স্টই হচ্ছে আর্লি কমপ্লিকেশনস। আচ্ছা, আবারও আমি অলওয়েজ ট্রাই করি কোনো কমপ্লিকেশন যদি পড়ি সেটা যেন সিস্টেম ওয়াইজ ভাগ ভাগ করে পড়ি, তাহলে ভালো মনে থাকে। আচ্ছা, তো দেখো ফার্স্টে কি হতে পারে কমপ্লিকেশন, লো বার্থ ওয়েট, একটা বাচ্চার ওয়েট খুবই কম। তার যেহেতু তার ওয়েট কম, তো তার তার অন্যান্য জিনিসও কম কম থাকতে পারে। কি কি কম থাকতে পারে? সো হাইপো, হাইপো হতে পারে একটা, হাইপো কি, হাইপো গ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া। তারপর কি, হাইপোক্যালসিমিয়া হতে পারে। আরেকটা জিনিস কমতে পারে, সেটা হচ্ছে ব্লাড। আর যদি ব্লাড কমে তাকে কি বলে, বা হিমোগ্লোবিন কমে তাকে কি বলে, অ্যানিমিয়া। তো হচ্ছে কি তিনটা জিনিস কমতে পারে। আরেকটা কোয়েশ্চেন মাঝে মাঝে করে যে একটা নিওনেটের জন্য কখন আমরা বলবো যে নিওনেটটা হচ্ছে হাইপোগ্লাইসেমিক। অ্যান্সারটা হচ্ছে less than 2.5 মিলিমোল পার লিটার। দেখো এখন অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা হাইপোগ্লাইসেমিক কখন বলি, less than 4 মিলিমোল, তাই না? আর নিওনেটের ক্ষেত্রে কিন্তু হাইপোগ্লাইসেমিকটা হচ্ছে less than 2.5 মিলিমোল। এটা একটু খেয়াল রাখো। ওকে, গেল। আচ্ছা, সো হাইপো গেল। এখন কি ধরো রেসপিরেটরি সিস্টেমে কি সমস্যা হতে পারে? রেসপিরেটরি সিস্টেম কি হতে পারে? ওই রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে, বা অ্যাপনিয়া হতে পারে। আচ্ছা, গেল। তারপর কি সমস্যা হতে পারে? অ্যালিমেন্টারি ট্র্যাক্টে কি সমস্যা? তো অ্যালিমেন্টারি ট্র্যাক্টে কি, আবারও ওই সেম, নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস। তারপর ধরো বাচ্চা খাচ্ছে না, বা রিলাক্টেন্ট টু ফিড, যার কারণে ফিডিং ডিফিকাল্টি হতে পারে। আচ্ছা, তারপর দেখো একটা বাচ্চা যেহেতু হচ্ছে একদম প্রিম্যাচিওর, বা হচ্ছে তার ওয়েট কম, তার মানে কি বাচ্চার খুব সহজে ইনফেকশন হতে পারে, তাহলে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে লো বার্থ ওয়েট পেশেন্টদের বা লো বার্থ ওয়েট নিউনেটদের ইনফেকশনের চান্সটা অনেক বেশি। সো ইনফেকশন, মোর প্রোন টু ডেভেলপিং ইনফেকশন। তারপর কি, ওদের কিছু হেমোরেজ হতে পারে। হেমোরেজটা কোথায় কোথায় হতে পারে? সেটা ধরো ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ হতে পারে, সেটা জিআই ট্র্যাক্টের মধ্যে হেমোরেজ হতে পারে, আবার লাংস, দ্যাট ইজ পালমোনারি হেমোরেজও হতে পারে। আচ্ছা, তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি সিভিএস অর কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি সমস্যা হতে পারে? পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস হতে পারে। ওকে, গেল। এই হচ্ছে আমাদের আর্লি কমপ্লিকেশনস অফ লো বার্থ ওয়েট। এখন লেট কমপ্লিকেশন গুলো কি কি? লেট কমপ্লিকেশন গুলো খুবই ইজি। কি কি আমরা আমরা অনেকটুকু অলরেডি জানি। আবারও সেম, ওই সেরিব্রাল পলসি। তারপর কি ধরো যেহেতু সে অলরেডি লো বার্থ ওয়েট, তার মানে কি সে জন্ম থেকে পিছায় আছে। কিন্তু পিছায় আছে তার মানে কি তার গ্রোথ আর ডেভেলপমেন্টটাও ডিলেড হবে, তাই না? গেল। তারপর আরেকটা জিনিস, আরেকটা আর দুইটা জিনিস হয়, সেটা হচ্ছে কি আমরা লাস্টে অ্যাড করি অফ প্রিম্যাচুরিটি। কি কি? একটা হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, আর একটা হচ্ছে অস্টিওপেনিয়া অফ প্রিম্যাচুরিটি। সো কি কি হলো লেট কমপ্লিকেশন? সেরিব্রাল পলসি, ডিলে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, অস্টিওপেনিয়া অফ প্রিম্যাচুরিটি। শেষ, আমাদের কমপ্লিকেশনস অফ লো বার্থ ওয়েট পড়া শেষ। আচ্ছা, এখন আমরা কি পড়বো? ট্রিটমেন্ট অর ম্যানেজমেন্ট অফ লো বার্থ ওয়েট। তো এখন এই কোয়েশ্চেন তোমাকে ভাইভাতে ইউজুয়ালি ধরবে না, এটা এই কোয়েশ্চেন রিটেনে আসে। আর রিটেনে আসলেও দেখবা বইতে অনেক কিছু লিখেছে, বাট রিটেনে এত কিছু লেখার টাইম থাকে না। সেই ক্ষেত্রে কি করবা? সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট ওনলি ইউজুয়ালি প্রিন্সিপালস গুলো লিখলেই ইনাফ। বাট একদম তোমাকে রিটেনে এই কোয়েশ্চেনটা একদম জাস্ট সরাসরি বলেই দেয় যে রাইট ডাউন দ্য প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অর প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট অফ লো বার্থ ওয়েট। তখন জাস্ট কয়েকটা লাইন লিখলেই হয়। ওকে, সো প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ লো বার্থ ওয়েট। আচ্ছা,
আবারও সেম কি বলেছি, নিউনেটের ম্যাক্সিমাম ট্রিটমেন্ট কি, ফার্স্টে হচ্ছে কি ওই টিএবিসি টাইপেরই। তো ফার্স্টে হচ্ছে কি টি, দ্যাট ইজ কিপ দ্য বেবি ওয়ার্ম। আর যেহেতু সে লো বার্থ ওয়েটের বেবি, তো তার কিন্তু হাইপোথার্মিয়া হওয়ার চান্স আরো অনেক অনেক বেশি। এই জন্য তাকে খুব একদম ইন্টেন্সিভলি তার বডি টেম্পারেচারটাকে মনিটর করতে হবে আর মেনটেন করতে হবে। তো কিভাবে আমরা বেবিকে ওয়ার্ম রাখবো, আবারও সেম জিনিস, যে বেবিকে ভালো করে র্যাপ করে রাখবো। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার, যেটা আমরা কমিউনিটি মেডিসিনে পড়ে আসি। দ্যাট ইজ এখানে হচ্ছে গিয়ে বাচ্চা বা বাচ্চার মা বা বাবা বা যে কোনো কেয়ার গিভারের স্কিন টু স্কিন কন্ট্যাক্টে বাচ্চাকে থাকতে হবে। এটা হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার গেল। এটা হতে পারে আর কি কি, যে আবার সেম রুম হিটার বা রেডিয়েন্ট ওয়ার্মার, এগুলো দিয়ে বাচ্চাকে আমরা ওয়ার্ম রাখতে পারি গেল। তো এখন এই বাচ্চার তো আর হচ্ছে গিয়ে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশনে তেমন একটা সমস্যা নাই, তাই না? তো আমরা এগুলো বাদ দিয়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে বাচ্চার নিউট্রিশনটাকে মেনটেন করব। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে এই প্রি টার্ম বা হচ্ছে লো বার্থ ওয়েট পেশেন্টের নিউট্রিশনটাকে মেনটেন করা। তো নিউট্রিশনটা আইডিয়ালি মেনটেন করা উচিত হচ্ছে থ্রু ব্রেস্ট ফিডিং। এখন দেখো, যে বাচ্চাটা খুবই ছোট বা যার বার্থ ওয়েট খুবই কম, সে কিন্তু আসলে তার সাকিং রিফ্লেক্সটা অত ডেভেলপ করে না। সেক্ষেত্রে কিন্তু সে একদম সাক করে ব্রেস্ট মিল্কটা নিতে পারে না। যদি সেই ক্ষেত্রে যদি ব্রেস্ট ফিডিং করতে না পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এক্সপ্রেসড ব্রেস্ট মিল্ক বাচ্চাকে দিব। কিভাবে দিব? থ্রু ওরোগ্যাস্ট্রিক টিউব অর ন্যাজোগ্যাস্ট্রিক টিউব। সো আইডিয়াল হচ্ছে কি ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং যদি না হয়, সেই ক্ষেত্রে আমরা ওজি অর এনজি, দ্যাট ইজ ওরোগ্যাস্ট্রিক অর এনজি টিউব দিয়ে এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক দিব। তারপর যদি সেটাও বাচ্চা টলারেট করতে না পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব, টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন, দ্যাট ইজ টিপিএন, যেটা আমরা সার্জারিতে একটু পড়ে আসছিলাম, তাই না? এই নিউট্রিশনটা মেনটেন করলাম। এখন দেখো, বাচ্চাদের কিন্তু যেহেতু লিভারটা খুব একটা ডেভেলপ থাকে না, সো এখানে এই ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলো তেমন একটা আসে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই বাচ্চা জন্মের উইদিন 4 আওয়ার্স এর মধ্যে আমাকে ভিটামিন কে ইনজেকশন দিতে হবে। ওকে, সো তারপর কি আবারও যে ওই যে বললাম, যে যেহেতু এই লো বার্থ ওয়েট পেশেন্টদের খুব কমনলি ইনফেকশন হয়, তো আমরা অবশ্যই ইনফেকশনটাকে প্রিভেন্ট করার যথাসম্ভব চেষ্টা করব। সেটা কিভাবে আমরা করতে পারি, এই যে যখনই আমরা একটা নিউবর্ন বা একটা স্পেসিফিক্যালি কোনো লো বার্থের পেশেন্টকে আমরা এক্সামিন করব, যখন ধরবো, অবশ্যই আমরা প্রতিটা বাচ্চা এক্সামিন করার আগে আমার হাতকে স্যানিটাইজ করতে হবে বা হাতকে খুব ভালোভাবে ধুতে হবে। আমরা যে হাত ধোয়ার যে টেকনিক শিখেছি সার্জারিতে বা ইন কেস অফ পেডি, ওই একই টেকনিক, যে 6 বার 6টা স্টেপে হাত ধুতে হয়, ওই প্রতিটা বাচ্চা এক্সামিন করার আগে আমরা হাত ধুয়ে তারপর বাচ্চা এক্সামিন করব। ওকে, এইটা একটা। আর কি দেখবো, যে বাচ্চা আম্বিলিকাল স্টামটা সেটা কি হেলদি আছে কিনা, সেটা কি ড্রাই হয়েছে নাকি সেটা ইনফ্লেমড আছে। আর সেটা মানে আইডিয়ালি কিরকম থাকবে, সেটা ড্রাই থাকবে। আর সেটা কি বেয়ার, দ্যাট ইজ খোলা রাখতে হবে, এটাকে ঢেকে রাখা উচিত হবে না। তো আম্বিলিকাল স্টামটাকে আমরা মনিটর করবো গেল। তারপর হচ্ছে আবারও সেম, যেহেতু একটা বাচ্চা আমার হাসপাতালে ভর্তি আছে, তাকে অবশ্যই আমার ফলো আপ দিতে হবে, দ্যাট ইজ তার কিছু প্যারামিটার অ্যাসেস করতে হবে। কি কি প্যারামিটার অ্যাসেস করবো, ওই সেম জিনিস একটু আগে পড়লাম না, ক্রাইটেরিয়া অফ হেলদি নিউবর্ন। তো এইসব ক্রাইটেরিয়া গুলোকেই হচ্ছে আমরা অ্যাসেস করব। কি কি? ফার্স্টে আমরা দেখবো হচ্ছে গিয়ে ওয়েট। সো অ্যাসেস প্যারামিটার্স, ওর মধ্যে আমরা ফার্স্ট সবচেয়ে ইম্পর্টেন্ট একদম ডেইলি এই লো বার্থ পেশেন্টের ওয়েটটা দেখতেই হবে। আইডিয়ালি হচ্ছে গিয়ে দিনে 20 থেকে 30 গ্রামের মানে 20 থেকে 30 গ্রাম ওয়েট গেইন করে একটা বাচ্চা। তো আমরা দেখবো যে বাচ্চার কি ওয়েট গেইন করছে, নাকি ওয়েটটা স্ট্যাটিক আছে, নাকি হচ্ছে ওয়েট উল্টা লুজ করছে, সো এটা দেখতে হবে। সো ফার্স্টই হচ্ছে ওয়েট। তারপর কি? তারপর হচ্ছে ধরো বাচ্চার অ্যাক্টিভিটি ভালো আছে কিনা, বাচ্চার রিফ্লেক্স ভালো আছে কিনা, বাচ্চার টোন ভালো আছে কিনা। তো ধরো অ্যাক্টিভিটি গেল। তারপর হচ্ছে বাচ্চার টেম্পারেচার অবশ্যই। তারপর ক্যাপের রিফিলিং টাইম। আর হচ্ছে ইউরিন অ্যান্ড স্টুল, এটা খুবই ইম্পর্টেন্ট, যে ডেইলি ইউরিন আউটপুট কেমন হচ্ছে, আর হচ্ছে গিয়ে স্টুলটা পাস হচ্ছে কিনা, পাস হলে স্টুলের কালারটা ঠিক আছে কিনা। সো স্টুল গেল। এরপর আর কি কি হতে পারে, আর ধরো কোনো স্পেসিফিক, ধরো অ্যাবডোমেনটা কোনো কারণে ডিস্টেনশন আছে কিনা সেটা দেখতে পারি আমরা। আচ্ছা, রেসপিরেশন খুব ইম্পর্টেন্ট। রেসপিরেশনে কি দেখবো, আবার সেম জিনিসই, রেসপিরেটরি রেট দেখবো, যে এখানে ফাস্ট ব্রিদিং এর কোনো এভিডেন্স আছে কিনা বা কোনো অ্যাপনিয়া আছে কিনা। তারপর কি কোনো চেস্ট ইন ড্রয়িং আছে কিনা দেখবো। ওকে, তারপর একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা যদি বাচ্চা জন্ডিস থাকে, সেই জন্ডিসের ক্ষেত্রে জন্ডিসের এক্সটেন্টটা কেমন। আমরা একটু পরে হচ্ছে নিওনাটাল জন্ডিস পড়বো, সেখানে আমরা এক্সটেন্টের ব্যাপারটা দেখবো, যে
কতটুকু গেলে আমরা ধারণা করতে পারি যে কতটুকু সেরাম বিলিরুবিন হতে পারে। তো এক্সটেন্টটা দেখবো যে কতটুকু পর্যন্ত গেছে, কি পামসোল পর্যন্ত গিয়েছে নাকি ফেসে এটা আবদ্ধ, এতটুকু দেখবো। গেল। তারপর কি হার্টের মধ্যে আমরা হার্ট রেট দেখতে পারি, কোনো নতুন মারমার পাওয়া গেছে কিনা বা অ্যারিথমিয়া আছে কিনা, এগুলো দেখতে পারি। তারপর কি ফন্টানেল দেখবো কি কি বাল্জ আছে নাকি নিচে ডিপ্রেসড আছে, এগুলো দেখতে পারি। গেল। তারপর কি আমরা কিছু ল্যাব ইনভেস্টিগেশন সেন্ড করতে পারি। তো কি কি ইনভেস্টিগেশন, এই ইনভেস্টিগেশন গুলো আসলে হচ্ছে বাচ্চার কি সমস্যা সেটার উপর ডিপেন্ড করে আমরা ইনভেস্টিগেশন পাঠাই। তো খুব কমনলি যে ইনভেস্টিগেশনটা করা হয় সেটা কি যে আমাদের ব্লাড গ্লুকোজ। সো ব্লাড গ্লুকোজ এটাতে গেল। সাথে হচ্ছে ওই সিবিসি, তারপর হচ্ছে সিআরপি, প্রো ক্যালসিটোনিন, এগুলো করতে পারি। ওকে। আচ্ছা, এখন ধরো বাচ্চা মোটামুটি স্টেবল আছে, তাকে সময় কিছু ভিটামিনস বা কিছু মিনারেল সাপ্লিমেন্টস দিয়ে দিব। তো কি কি ভিটামিন বা মিনারেল সাপ্লিমেন্টস দেওয়া যায়, এটা হচ্ছে আমরা কমনলি দেই, আয়রন তো অবশ্যই দেই, তারপর ফোলিক অ্যাসিড দেই, আর হচ্ছে ভিটামিন ডি দেই। সো আয়রন, ফোলিক অ্যাসিড আর হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্টস আমরা দিয়ে দিব। এই হচ্ছে আমার ম্যানেজমেন্ট অর ট্রিটমেন্ট অফ লো বার্থ ওয়েট গেল। আচ্ছা, তো এখান থেকে আসলে কেমন কোয়েশ্চেন আসে, তোমাকে এখান থেকে ইউজুয়ালি একদম সরাসরি করে দিবে না যে গিভ দ্য ট্রিটমেন্ট অর গিভ দ্য ম্যানেজমেন্ট অফ লো বার্থ ওয়েট। এখান থেকে ইউজুয়ালি সিনারিও বেসড কোয়েশ্চেন গুলো আসে। যেমন ধরো তোমাকে তোমাকে দিবে যে আহ 33 উইকার with a birth weight of 1,500 gram came to you with a just came to you with a complaint আপাতত না, just came to you, what will be your diagnosis and how will you treat the patient? যেহেতু কি বলেছি 33, তার মানে কি এটা প্রি টার্ম। আর যেহেতু বলেছি 1,500 গ্রাম, তার মানে কি এটা কিন্তু লো বার্থ ওয়েট এর মধ্যেই পড়ে। যদি 1,500 কম হতো সেই ক্ষেত্রে আমরা বলতাম হচ্ছে ভেরি লো বার্থ ওয়েট, কিন্তু 1,500 বলছি, তো এটা কি হবে প্রি টার্ম লো বার্থ ওয়েট। তার মানে কি এখন কি কি কোয়েশ্চেন আসতে পারে, একটা হচ্ছে গিয়ে গিভ দ্য ট্রিটমেন্ট, অথবা হচ্ছে গিয়ে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস দ্যাট দিস বেবি মে ডেভেলপ ইন দ্য ফিউচার। সেই ক্ষেত্রে হচ্ছে কমপ্লিকেশন আর্লি লেট করে আমরা ভাগ করে বলবো, শেষ। এই এই হচ্ছে লো বার্থ ওয়েট। তারপর এখন আমাদের নেক্সট টপিকটা হচ্ছে নিউনাটাল সেপসিস। আচ্ছা, নিউনাটাল সেপসিস এখান থেকে আসলে কি কি কোয়েশ্চেন আসে, এখান থেকে আসলে কোয়েশ্চেন আসতে পারে কি ভাইভাতে কোয়েশ্চেন করবে যে নিউনাটাল সেপসিসে কি কি টাইপস আছে। টাইপস একটা কোয়েশ্চেন করবে, তারপর কোন টাইপটা কবে ম্যানিফেস্টেড হয় আর কোন কোন অর্গানিজম দেওয়া হয় এটা আসতে পারে। আর রিটেনে কি আসে, রিটেন আসে হচ্ছে গিয়ে মেইনলি যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস ফর নিউনাটাল সেপসিস, এটা খুব কমনলি রিটেনে আসে, প্লাস এটা ভাইভাতেও ধরে, ইনভেস্টিগেশন নট ট্রিটমেন্ট। ওকে। আর রিটেনে মাঝে মাঝে ট্রিটমেন্ট আসতে পারে, খুব একটা কমনলি আসে না, বাট ভাইভাতে কখনোই তোমাকে ট্রিটমেন্ট অফ নিউনাটাল সেপসিস ধরবে না। ভাইভাতে মেইনলি ধরবেই হচ্ছে গিয়ে সেই টাইপস আর হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশন। তো আর এই কোয়েশ্চেনটা মাঝে মাঝে করে, একদম শুরু কোয়েশ্চেন তো মাঝে মাঝে করতে পারে যে সেপসিস বলতে কি বুঝো। এখন এই কোয়েশ্চেনটা খুব কমনলি করে, ধরো এটা ধরো যদি কোনো কারণে কোনো কোয়েশ্চেন ভুল করি সেই ক্ষেত্রে হচ্ছে টিচার এই কোয়েশ্চেনটা করে যে হোয়াট ইজ সেপসিস। সেপসিসটা কি আমরা সবাই জানি যে দ্য প্রেজেন্স অফ মাইক্রো অর্গানিজমস or their proliferation or their toxins in the blood is called sepsis. So presence of microorganisms, their proliferation with their production of toxin is called sepsis. এটা সেই ফোর্থ ইয়ারে পড়েছি। আচ্ছা, এখন এই নিউটাল সেপসিসে কি কি টাইপ ছিল, এটা হচ্ছে কি টু টাইপস, এটা ভাইভাতে খুব কমনলি ধরা, যেটা বললাম টু টাইপস। একটা কি আর্লি অনসেট নিউটাল সেপসিস, আর একটা হচ্ছে লেট অনসেট নিউটাল সেপসিস, যেটাকে আমরা শর্টে বলি ইয়নস আর লনস। সো আর্লি অনসেট নিওনাটাল সেপসিস মানে কি, যেই সেপসিসটা হচ্ছে কি অ্যাকোয়ার্ড বিফোর বার্থ অর ডিউরিং বার্থ, সেটাকে আমরা বলি হচ্ছে কি আর্লি অনসেট নিওনাটাল সেপসিস। দ্যাট ইজ ইনফেকশনটা হচ্ছে কি জন্মের আগে বা জন্মের সময় অ্যাকোয়ার্ড, সেটাকে বলছি ইয়নস। তো এখন সরি, তো এই ইয়নস এর সাইন সিমটম নিয়ে পেশেন্ট কখন প্রেজেন্ট করবে, এটা হচ্ছে ম্যানিফেস্টেড উইদিন 72 hours of life।
এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা ভাইভার জন্য ইম্পর্টেন্ট, আর এটা রিটেনে একটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য ইম্পর্টেন্ট। একটু পরে বলছি। তো ম্যানিফেস্টেড উইদিন 72 আওয়ার্স অফ লাইফ, এটা ইম্পর্টেন্ট। তারপর কি এখন এই যে সেপসিসটা বললাম, এটা কোন ফর্মে প্রেজেন্ট হতে পারে? ইউজুয়ালি আর্লি অনসেট নিউনাটাল সেপসিসটা হচ্ছে কি প্রেজেন্স উইথ দ্য ফিচার অফ নিউমোনিয়া। ইউজুয়ালি এটার এক্সেপশন আছে, তাও মেইনলি হচ্ছে নিউমোনিয়া নিয়ে প্রেজেন্ট করে। ওকে, গেল। তারপর এটা কোন কোন অর্গানিজমতে হতে পারে? তো আমি হচ্ছে এই অর্গানিজম গুলোকে এই শেখ দিয়ে মনে রাখতাম। SHEK, শেখ। তো এস মানে কি? এস মানে হচ্ছে গিয়ে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই। এইচ মানে কি? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। ই মানে কি? ইকোলাই। আর কে মানে হচ্ছে ক্লেবসিয়েলা। গেল। গেল হচ্ছে আমার আর্লি অনসেট নিউনাটাল সেপসিস। এখন লেট অনসেট নিউনাটাল সেপসিস কি? দেখো, তো ওর ডেফিনেশনটা কি হবে? দ্য ইনফেকশন দ্যাট ইজ অ্যাকোয়ার্ড আফটার বার্থ, এটাকে বলা হয়, অর আফটার ডেলিভারি ইজ কল্ড লেট অনসেট নিউনাটাল সেপসিস। তো এখানে সাইন সিমটম গুলো ম্যানিফেস্টেড হবে কখন? আফটার 24, আচ্ছা আফটার 72 আওয়ার্স। এখন 72 আওয়ার্স থেকে কতক্ষণ? দ্যাট ইজ পুরো নিউনেটাল টাইম পর্যন্ত, দ্যাট ইজ 72 আওয়ার্স থেকে সেটা 28 ডেজ, বাট উইদিন 28 ডেজ। 28 ডেজ এর পরে যদি কোনো বাচ্চা এইসব সেপসিসের ফিচার নিয়ে আসে, সেটা কিন্তু কখনো আমরা নিউনেটাল সেপসিস বলবো না, তাই না? তো হচ্ছে 72 আওয়ার্স থেকে 28 ডেজ এর মধ্যে আসতে হবে। আচ্ছা, আর দেখো, আর্লি অনসেটে কি ছিল? ইউজুয়ালি নিউমোনিয়ার সাইন সিমটম নিয়ে বাচ্চা প্রেজেন্ট করতো। আর লেট অনসেটের ক্ষেত্রে কি হবে? প্রেজেন্স উইথ দ্য ফিচার অফ মেনিনজাইটিস। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আর্লি অনসেটটা হচ্ছে নিউমোনিয়া, লেট অনসেটটা হচ্ছে ইউজুয়ালি মেনিনজাইটিস। আর এটা কোন কোন অর্গানিজমতে হতে পারে? এটাকে আমি মনে রাখতাম হচ্ছে কি SKP তে। এস মানে হচ্ছে গিয়ে স্ট্যাফ অরিয়াস, কে মানে ওই আমার আবার ক্লেবসিয়েলা, আর পি হচ্ছে গিয়ে সুডোমোনাস। এইগুলো হচ্ছে মেইন অর্গানিজম, তাছাড়া আরো কিছু বাকি অর্গানিজম আছে। আচ্ছা, গেল আমার টাইপস। এরপর এরপর আরেকটা জিনিস লাগে, এটা তোমাকে কখনো রিটেনে আসবে না, বা কখনোই তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করবে না, বাট এই নিউনাটাল সেপসিস থেকে রিটেন যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে সিনারিও বেসড কোয়েশ্চেন আসে। যেমন কি কোয়েশ্চেন আসতে পারে? ধরো, কোয়েশ্চেন আসলো কি, 9 day old presented to you with the features of less movement or reluctance to feed for 2 days. What will be your diagnosis? দেখো, এখানে কি বলছে? তোমাকে বয়সটা দিয়ে দিছে, প্রবলেমটা কয় দিনের সেটা দিয়ে দিছে, আর একটা কি কি প্রবলেম সেটা দিছে। এখন দেখো, কি কি প্রবলেম বা কি কি প্রবলেম থাকে সেটাকে আমি নিউরাল সেপসিস বলবো। তো এই জিনিসটা কিন্তু আমাকে জানতে হবে। যদিও তোমাকে রিটেন বা ভাইভাতে এটা আসবে না, বাট কি তোমাকে সিনারিওটা অ্যান্সার করার জন্য, যে হ্যাঁ এই সিনারিওতে সেপসিস বুঝাইছে, এইটা বোঝানোর জন্য হচ্ছে কি তোমাকে ক্লিনিক্যাল ফিচার গুলো একটু জানতে হবে। ওকে, তো ক্লিনিক্যাল ফিচার্স, তো আমি এখানে অনেক অনেক ক্লিনিক্যাল ফিচার্স আছে, সবগুলো লাগবে না, জাস্ট যেগুলো দিয়ে তুমি সিনিয়র গুলো অ্যান্সার করতে পারবা আমি ওগুলোই বলছি। যেমন কি একটা হচ্ছে নট ফিডিং ওয়েল বা রিলাক্টেন্ট টু ফিড। নট ফিডিং ওয়েল এটা কিন্তু খুবই কমন, এটা মোরলেস সব সিনিয়রিতে বলে দেয়। তারপর কি ধরো লেস অ্যাক্টিভ, অর লিথার্জি বলতে পারে। আচ্ছা, তারপর কি হতে পারে? পুয়ার ক্রাই। তারপর ধরো টেম্পারেচার, টেম্পারেচার বাড়তেও পারে, দ্যাট ইজ ফিভার হতে পারে, বা হচ্ছে গিয়ে হাইপোথার্মিকও হতে পারে। এটা কি দুইটাই হতে পারে। তারপর কি ধরো ভমিটিং, এটা এই সবগুলো কিন্তু মোটামুটি খুবই নন স্পেসিফিক ফিচার, বাট এইগুলো তোমার সিনারিওতে থাকবে, আর এইগুলো দেখে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ এই সিনারিওতে নিউটাল সেপসিস বুঝাইছে। ওকে, গেল। আচ্ছা, এরপর যেটা রিটেন প্লাস ভাইবার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা কি? দ্য ইনভেস্টিগেশনস ফর নিউনাটাল সেপসিস। বা ধরো তোমাকে কোয়েশ্চেনটা করবে, ধরো তুমি একটা ইন্টার্ন, তোমার এখন প্লেসমেন্ট হচ্ছে গিয়ে NICU তে। তুমি দেখলা যে একটা বাচ্চার হচ্ছে গিয়ে নিওনাটাল সেপসিস ফর্ম করেছে, তো তুমি কোন কোন ইনভেস্টিগেশন গুলো পাঠাবা? তো কি কি একদম এটা খুব সুন্দর করে বলতে হয়। ফার্স্টে বলবা হচ্ছে গিয়ে সেপসিস স্ক্রিনিং, বা তোমাকে এই কোয়েশ্চেনটা একদম সরাসরি করতে পারে যে সেপসিস স্ক্রিনিং এর মধ্যে কোন কোন ইনভেস্টিগেশন ইনভলভড।
কোন কোন ইনভেস্টিগেশন এই সেপসিস মধ্যে আছে, কি কি, বেশিও বলা যাবে না কমও বলা যাবে না, জাস্ট এই কয়টাই। সিবিসি, তারপর হচ্ছে মাইক্রো ইএসআর, ঠিক আছে, এটাকে বলা হয় মাইক্রো ইএসআর। যদি মাইক্রো ইএসআর ধরো মোর দেন 15 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার থাকে সেটা হচ্ছে সিগনিফিকেন্ট। তো সিবিসি, মাইক্রো ইএসআর, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা হচ্ছে গিয়ে হ্যাপ্টোগ্লোবিন, এইগুলো মিলে ফর্ম করে হচ্ছে গিয়ে সেপসিস স্ক্রিনিং। ওকে, একটা প্রোটোকল আছে এইমস প্রোটোকল, তোমার অত কিছু জানা লাগবে না, শুনে রাখো। এইমস প্রোটোকল অনুযায়ী সেপসিস স্ক্রিনিং এর মধ্যে এই কয়টা ইনভেস্টিগেশন আসে। ওকে, গেল। তো তুমি বাচ্চাটা সেপসিস স্ক্রিনিং পাঠালা, তারপর আর কি কি পাঠাবা, সাথে আরেকটা ইনফ্ল্যামেটরি মার্কার দ্যাট ইজ প্রোক্যালসিটোনিন, এটাও সেন্ড করবা। তারপর কি, তারপর হচ্ছে যত বডি ফ্লুইড আছে, দেখো যেহেতু ইনফেকশন তার মানে আমাকে ইনফেকশনের সোর্সটা খুঁজতে হবে। তো যত বডি ফ্লুইড আছে বডি ফ্লুইডের কালচার পাঠাবো। তো ধরো বডি ফ্লুইড কি কি আছে, ব্লাড, তো ব্লাডের কালচার, সিএসএফ এর কালচার, ইউরিন কালচার, এই সবগুলো পাঠাবো। আচ্ছা, দেন ফাইনালি কি আমরা কিছু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন পাঠাতে পারি, দ্যাট ইজ এক্স রে। তো কিসের এক্স রে, কোথায় কোথায় হতে পারে, জাস্ট দুইটা, একটা হচ্ছে চেস্ট এক্স রে আর একটা হচ্ছে কি অ্যাবডোমিনাল এক্স রে। ওকে, চেস্ট এক্স রে কি দেখবো, যে নিউমোনিয়ার ফিচার আছে কিনা, আর অ্যাবডোমিনাল এক্স রে কি দেখবো, যে কোনো এখানে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস কোনো ফিচার আছে কিনা। ওকে, গেল। এই হচ্ছে আমার ইনভেস্টিগেশন, আর এইটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, একটা স্টার দিয়ে রাখি। আচ্ছা, গেল। এখন তোমাকে রিটেনে তো এই ইনভেস্টিগেশনটা মেইনলি আসে, আর কি মাঝে মাঝে আসে কি, মাঝে আসে হচ্ছে হাউ উইল ইউ ট্রিট দ্য পেশেন্ট। তো ট্রিটমেন্ট অফ নিওনাটাল সেপসিস, এটা একটু আসলে কঠিন, বাট আমি এখানে খুব কম করে পড়বো, খুব ইজি করে পড়বো। দেখো, তো ফার্স্টে কি করব, অবশ্যই পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে। তো হসপিটালাইজ দ্য পেশেন্ট করলাম, করার পর এখন এই নিউরাল সেপসিসে কিছু স্পেসিফিক ম্যানেজমেন্ট আছে আর কিছু জেনারেল ম্যানেজমেন্ট আছে। দেখো যেহেতু সেপসিস তার মানে কি, ওর স্পেসিফিক ম্যানেজমেন্ট কি, অবশ্যই অ্যান্টিবায়োটিক, তাই না? এখন একটা সেপসিস পেশেন্টের অ্যান্টিবায়োটিক শুরু করার আগে অবশ্যই আমি ইনভেস্টিগেশন রিপোর্ট গুলোর জন্য বসে থাকবো না, আমার এম্পেরিক্যালি অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিতে হবে, তাই না? তো এখন কোন অ্যান্টিবায়োটিক স্টার্ট করব এটা আসলে ডিপেন্ড করে হসপিটাল যে প্রোটোকল আছে, হসপিটাল প্রোটোকলের উপর ডিপেন্ড করে। সো মেইনটা হচ্ছে আমার হসপিটাল প্রোটোকল দেখে আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করব। এখন যদি কোনো একটা হসপিটালে এরকম কোনো ওয়েল ডিফাইন্ড প্রোটোকল না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু নিজে থেকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে পারি। সেই ক্ষেত্রে ফার্স্ট অ্যান্টিবায়োটিক কোনগুলো, আমি এ জি দিয়ে মনে রাখতাম, সেটা কি, অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন, এটা হচ্ছে ফার্স্ট লাইন। ধরো ফার্স্ট লাইনে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন আমি প্রোগ্রেস করব টু সেকেন্ড লাইন। সেকেন্ড লাইনটাকে আমি সি এ তে মনে রাখতাম, সি এটা হচ্ছে সেফটাজিডিম আর অ্যামিক্যাসিন। ওকে, এখন ধরো সেকেন্ড লাইন দিয়েও কাজ হচ্ছে না, তখন আমাকে কি করতে হবে, একদম থার্ড লাইনে যেতে হবে। এখন থার্ড লাইন অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা কখনোই শুরুতেই ধুম করে ইউজ করে দিব না, ফার্স্ট সেকেন্ড লাইন দেখবো তারপরে থার্ড লাইনে আসবো। ওকে, তো থার্ড লাইন কি হতে পারে, মেরোপেনাম, ইমিপেনাম, কোলিস্টিন, ওরা হচ্ছে থার্ড লাইন হতে পারে, তাই না? সো মেরোপেনাম, ইমিপেনাম, কোলিস্টিন, ওরা হচ্ছে থার্ড লাইন অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, এরপর দেখো আমি কিন্তু আগে ইনভেস্টিগেশন গুলো সেন্ড করেছিলাম, যেমন কিছু কালচার সেন্ড করেছিলাম না। এখন দেখো কালচার রিপোর্ট আসে কবে, কালচার রিপোর্ট আসে কিন্তু 3 দিন পর, তাই না? তো আমি 3 দিন পর যদি দেখি যে হ্যাঁ, যে ব্যাকটেরিয়াটাকে আইসোলেট করা গেছে এই ব্যাকটেরিয়া গুলো আমার এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিকেই সেন্সিটিভ, সেক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক গুলোই চলবে। এখন যদি দেখি যে না, ব্যাকটেরিয়া গুলো হচ্ছে অন্য অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভ, আর এইসব আমি যেসব অ্যান্টিবায়োটিক দিচ্ছিলাম ওগুলোর ক্ষেত্রে রেজিস্ট্যান্ট, তখন হচ্ছে আমি কালচার সেন্সিটিভিটি রিপোর্ট দেখে আমার চয়েস অফ অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করব। ওকে, এটাই হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক দেওয়ার নিয়ম। আর দেখবা বইতে অ্যান্টিবায়োটিক ডিউরেশন দেওয়া আছে, তবে ইন্টারেস্টেড থাকলে পড়তে পারো, বাট ওইটা আমার কাছে পার্সোনালি একটু কঠিন মনে হয়, যদি পারো তুমি ওটা পড়ো। ওকে, গেল। তো আমার স্পেসিফিক ট্রিটমেন্ট গেল, এখন হচ্ছে আমি কি করব, সাপোর্টিভ ট্রিটমেন্ট দেবো। আবারও সেম, সব নিউনেটের সাপোর্টিভ ট্রিটমেন্ট সেম জিনিস, যে আবারও কিপ দ্য বেবি ওয়ার্ম আর হচ্ছে নিউট্রিশন। সো আমি হাইপোথার্মিয়া প্রিভেন্ট করব। সো প্রিভেন্ট কি কি করব, হাইপোথার্মিয়া, হাইপোগ্লাইসিমিয়া,
তাই না? এগুলো প্রিভেন্ট করব। তারপর কি, উম, বাচ্চাকে নিউট্রিশন দিব, আবারও সেম। যদি ব্রেস্ট ফিডিং করতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে ব্রেস্ট ফিডিং দিব, যদি না পারে সেই ক্ষেত্রে হচ্ছে এক্সপ্রেস মিল্কটা আমরা ওরো গ্যাস্ট্রিক টিউব বা এনজি টিউব দিয়ে দিব। যদি সেটাও না পারে সেই ক্ষেত্রে হচ্ছে টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন। ওকে। আরো কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট থাকতে পারে, সেটা কি, এগুলো আসলে বাংলাদেশে ইউজ করা হয় না। এগুলো ধরো অনেকটা লাস্ট রিসোর্ট টাইপের। ধরো এত অ্যান্টিবায়োটিক দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস করা যায়। সেটা কি, আমরা ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন স্টার্ট করতে পারি, বা হচ্ছে গিয়ে ধর পেশেন্টের হোয়াইট ব্লাড সেল কাউন্টটা কমে গেছে বা ধর নিউট্রোফিল কাউন্টটা কমে, সেই ক্ষেত্রে কি করতে পারি, আমরা গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর দিতে পারি। এগুলো খুবই এক্সপেন্সিভ বলে বাংলাদেশে তেমন একটা ইউজ করে না। তারপর কি করতে পারি, এক্সচেঞ্জ ট্রান্সফিউশনও করতে পারি। গেল। তো এখন আবারও সেম, যে ওই আমরা যে লো বার্থ পেটে পড়েছিলাম, যে বাচ্চাকে অবশ্যই ফলো আপ করতে হবে, তাই না? যেহেতু বাচ্চা হাসপাতালে আছে, তাকে অবশ্যই ফলো আপ করতে হবে। তো ফলো আপ কি, ওই একই জিনিস আমরা লো বার্থ পেটে যেসব ফলো আপের প্যারামিটার দেখেছিলাম, এটার ক্ষেত্রে একদম সেম। যে ভাইটালস কি দেখবো, হার্ট রেট দেখবো, রেসপিরেটরি রেট দেখবো, ব্লাড প্রেশার যদি পারি দেখবো, টেম্পারেচার দেখবো, তারপর তার রিফ্লেক্স গুলো দেখবো, তার স্কিন দেখবো, স্কিনে কোনো ইনফেকশনের সোর্স আছে কিনা, তার আম্বিলিকাস স্টাম দেখবো, আম্বিলিকাস স্টাম্পে কোনো ইনফেকশনের সোর্স আছে কিনা, তার ফন্টানেল দেখবো, তার অ্যাবডোমেন দেখবো যে অ্যাবডোমেন ডিস্টেন্ডেড কিনা, দেন তার কোনো এক্সট্রা কোনো কমপ্লেইন্স আছে কিনা, যেমন হচ্ছে কি তার কনভালশন বা অ্যাপনিয়া বা সাইনোসিস এগুলো আছে কিনা, সব ফলো আপে দেখবো। ওকে, একই জিনিস, ওই লো বার্থ ওয়েটের জিনিস তুমি এখানে লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এগুলো হচ্ছে আমার ট্রিটমেন্ট অফ নিউনাটাল সেপসিস। আচ্ছা, তো এখন আমি কিছু সিনারিও বলবো, তোমরা একটু ট্রাই করবে এটাকে ডায়াগনোস করতে। কি কি, ধরো কিছু সিনারিও। কারণ এই সিনারিও কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গিয়ে তোমাকে সিনারিও দেখে বুঝতে হবে যে এটা কি আর্লি অনসেট নিউরাল সেপসিস নাকি লেট অনসেট নিউরাল সেপসিস, বা তোমাকে সিনারিও দেখে বুঝতে হবে এটা কি নিউরাল সেপসিস কিনা। ওকে, কারণ যদি তুমি এই জিনিসটা ভুল করো তাহলে কিন্তু পুরো কোয়েশ্চেনটা একদম জিরো। এই জন্য সিনারিওটা আইডেন্টিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট। ধরো একটা সিনারিও কি দিলাম, আহ হুম, ওইটাই ধরো 9-day old presented to you with the features of less movement and reluctant to feed for 2 days. সো কমপ্লেন গুলো কি ছিল, ফর 2 days, তাই না? তাহলে এখন তোমরা আমাকে বলো তো যে ডায়াগনোসিসটা কি হবে। বুঝতে পারতেছো এটা হচ্ছে নিউরাল সেপসিস। তো এটা কি আর্লি অনসেট নিউরাল সেপসিস নাকি লেট অনসেট নিউরাল সেপসিস? দেখো, আর্লি অনসেট কি ছিল, এটা ছিল 72 আওয়ার্স অফ লাইফ, তাই না? 72 আওয়ার্স অফ লাইফে হচ্ছে এটা প্রেজেন্ট করে আর্লি অনসেট নিউরাল সেপসিস। আর লেট অনসেটটা কি, 72 এর পর। আচ্ছা, তো এখন দেখো বাচ্চার বয়স হচ্ছে কি 9 দিন। তো সে লাস্ট 2 দিন ধরে হচ্ছে এই কমপ্লেন গুলো করছে, দ্যাট ইজ যখন তার বয়স 7 দিন ছিল তখন থেকে সে কমপ্লেন গুলো করছে। তো 7 দিন মানে কি, অবশ্যই 72 আওয়ার্স এর পর। তো অ্যান্সারটা কি, লেট অনসেট নিউরাল সেপসিস। গেল, ইজি। আরেকটা সিনারিও কি হতে পারে, ধরো 5 ডে ওল্ড, 5 ডে ওল্ড আর তার কমপ্লেন হচ্ছে গিয়ে, ধরো 2 দিনের কমপ্লেন, লাস্ট 2 দিনে তার কিছু কমপ্লেন, ধরো হচ্ছে ভমিটিং অর রিলাক্টেন্ট টু ফিড অর লিথার্জি ফর 2 days। আর ধরো আরেকটা দিলাম কি, যে মাদারের একটা হিস্ট্রি আছে, হিস্ট্রি অফ প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন। দেখো, আমরা অবস গাইনিতে কি পড়েছি, যে প্রম বা প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেনটা কিন্তু ওয়ান অফ দ্য লিডিং কজেস অফ নিউনেটাল সেপসিস, তাই না? যে জন্মের আগে হচ্ছে কি এখানে ইনফেকশনটা অ্যাকোয়ার। তো দেখো, যেহেতু জন্মের আগে ইনফেকশনটা অ্যাকোয়ার, তো আমরা একটা ক্লু পেতে পারি যে হ্যাঁ এটা হয়তো আর্লি অনসেট হতে পারে। এখন আমি কিভাবে কনফার্ম করব, টাইম দেখে। কি বলেছে, 5 ডে ওল্ড, বা কমপ্লেনটা কি ছিল 2 দিন ধরে, তার মানে কি 5 - 2। তো বাচ্চার বয়স যখন 3 দিন, তখন থেকে হচ্ছে কি বাচ্চার এইসব কমপ্লেন্ট আসছে, তাই না? তো 3 দিন মানে কি 72 আওয়ার্স। সো অ্যান্সারটা কি, ইয়ন, দ্যাট ইজ আর্লি অনসেট নিওনাটাল সেপসিস। গেল। আরেকটা সিনারিও দেই। এই সিনারিওটা কি, ধরো 5 ডে ওল্ড বাচ্চা, তার জেস্টেশনাল এজ ছিল হচ্ছে গিয়ে 33 উইকস, আর তার বার্থ ওয়েটটা হচ্ছে 2 পয়েন্ট, হ্যাঁ 2.2 কেজি।
আচ্ছা, তারপর সে কমপ্লেইন্ট নিয়ে আসছে কি ওই সেম জিনিস, রিলাক্টেন্ট টু ফিড অর লিথার্জি ফর 2 days। আচ্ছা, তো তোমার ডায়াগনোসিস কি, কি মনে হয়? দেখো বাচ্চার বয়স 5 দিন, তার কমপ্লেইন ছিল কি 2 দিন, সো আবারও 5 - 2 কি 3। সো বুঝতেই পারছো এটা হচ্ছে একটা আর্লি অনসেট নিওনাটাল সেপসিস। তো এখন বলো তো, তুমি কি আর্লি অনসেট নিওনাটাল সেপসিস বলে বসে থাকবা? তুমি কি আর কিছু বলবা না? দেখো আমি কি বলে দিয়েছি, 33 উইকস আর হচ্ছে বার্থ ওয়েট 2.2 কেজি, তার মানে কি এটা 37 উইকস এ কম, সো এটা অবশ্যই প্রি টার্ম, তাই না? সো প্রি টার্ম কিন্তু একটা ডায়াগনোসিস, এটা কিন্তু একটা প্রবলেম বাচ্চার। আরেকটা কি, বাচ্চার ওয়েট হচ্ছে 2.2 কেজি, তার মানে কি এটা একটা লো বার্থ ওয়েট। সো অ্যান্সারটা কি, ডায়াগনোসিসটা কি, প্রি টার্ম, লো বার্থ ওয়েট উইথ আর্লি অনসেট নিওনাটাল সেপসিস। এটা পুরাটাই বলতে হবে। ওকে, যদি রিটেন এই কোয়েশ্চেনটা আসে, ট্রাই করব পুরাটা অ্যান্সার করতে। ওকে, গেল আমাদের নিওনাটাল সেপসিস। আচ্ছা, এরপর আরেকটা ডিজিজ, সেটা হচ্ছে এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, খুব একটা কোয়েশ্চেন রিটেনে তেমন আসে না, ভাইভাতে টুকটাক কিছু কোয়েশ্চেন করতে পারে। সেটা কি, নিওনাটাল কনভালশন। আমাদের কিন্তু মেইন 3টা পড়া শেষ, দ্যাট ইজ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া পড়া শেষ, আমাদের লো বার্থ ওয়েট পড়া শেষ, নিওনাটাল সেপসিস পড়া শেষ। এখন জাস্ট দুটো টপিক পড়বো, একটা নিওনাটাল কনভালশন আর একটা হচ্ছে গিয়ে নিওনাটাল জন্ডিস। তো কনভালশনে কি কি ধরে, একটা কোয়েশ্চেন ধরে কি যে কোন ওষুধ ইউজ করবা ইন কেস অফ নিওনেটাল কনভালশন। মনে রাখবা, ইন কেস অফ নিওনেটাল কনভালশন আমার চয়েস অফ ড্রাগ হচ্ছে, সরি, ড্রাগ অফ চয়েস হচ্ছে ফিনোবারবিটন। এখন তুমি যখন এটা বলবা, তখন তোমাকে নেক্সট কি কোয়েশ্চেন করবে, তাহলে তুমি ফেব্রাইল কনভালশনে কি দিবা। ফেব্রাইল কনভালশনের ড্রাগ অফ চয়েসটা কি, পাররেক্টাল ডায়াজেপাম, তাই না? সো ইন কেস অফ নিওনেটাল কনভালশন ফিনোবারবিটন, ফেব্রাইল কনভালশন পাররেক্টাল ডায়াজেপাম। গেল। এরপর আরেকটা কোয়েশ্চেন খুব একটা কমনলি ধরে না, তা মাঝে মাঝে ধরতে পারে কি যে হোয়াট আর দ্য কজেস অফ নিওন্যাটাল কনভালশন। এভাবে আসলে খুব একটা গদবাঁধা কোয়েশ্চেন ধরেন, তোমাকে ধরবে কি যে কোন কোন ইলেকট্রোলাইট ডিস্টারবেন্সে বা কোন কোন মেটাবলিক কজে একটা নিউনেটের কনভালশন হতে পারে। তো আমি জাস্ট এখানে মেটাবলিক কজ গুলো বলছি। এখানে মেইনলি টিচাররা ইলেকট্রোলাইটস গুলো খুব ভালো করে শুনতে চায়। মনে রাখবা, এই কয়টা ইলেকট্রোলাইটস যদি কমে যায় তখন কনভালশন হতে পারে। কি কি, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কমে গেলে কি হবে, কনভার্সন হতে পারে। সাথে আরেকটা ইলেকট্রোলাইট না, সেটা হচ্ছে কি গ্লুকোজ। গ্লুকোজ হাইপোগ্লাইসিমিয়াতেও কনভার্সন হতে পারে। এরপর আর যদি এই ইলেকট্রোলাইটটা বেড়ে যায়, সেই ক্ষেত্রেও কনভার্সন হতে পারে, সেটা হচ্ছে সোডিয়াম। দেখো, সো হাইপার ন্যাট্রিমিয়াতেও কনভার্সন হতে পারে, হাইপোন্যাট্রিমিয়াতেও কনভার্সন হতে পারে। আমরা অনেকে কি করি, আমরা ভুল করে বলে দিই কি হাইপার বা হাইপোন্যাট্রিমিয়ার সাথে আমরা হাইপার বা হাইপোক্যালিমিয়া বলে দিই। মনে রাখবা, পটাশিয়াম কমলে কিন্তু কখনই কনভার্সন হবে না। পটাশিয়াম কমলে বা বাড়লে কি সমস্যা হয়, এটা হচ্ছে কি হার্টে এসে এফেক্ট করে, যে ব্রেইনে কোনো এফেক্ট ফেলবে না। সো সোডিয়ামটা হচ্ছে কনভার্সন করবে, বাট পটাশিয়াম কোনো কনভার্সন করবে না। সো অ্যান্সারটা কি, হাইপো অর হাইপার ন্যাট্রিমিয়া, হাইপো ক্যালসিমিয়া, আর হাইপো ম্যাগনেসিমিয়া, হাইপোগ্লাইসিমিয়া। এই কয়টা ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স আর হচ্ছে গ্লুকোজ হোমিওস্ট্যাসিসের ডিস্টারবেন্সের কারণে কনভার্সন হতে পারে। আরেকটা কি, এটা হচ্ছে ভিটামিন বি6 ডেফিসিয়েন্সিতেও হতে পারে। গেল, এই গেল হচ্ছে আমার মেটাবলিক কজ। আরো অনেক কজ, যেমন হচ্ছে সিএনএস কজের মধ্যে হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি বা এনসেফালাইটিস, মেনিনজাইটিস, বা ধরো যদি ব্রেনের মধ্যে কোনো হেমোরেজ হয়, দ্যাট ইজ সাব অ্যারাকনয়েড হেমোরেজ, ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজ, ইন্টারসেরিব্রাল হেমোরেজ আর টিটানাস, এই ক্ষেত্রে কনভার্সন হতে পারে। সবকিছু বইতে আছে, চাইলে পড়ে নিতে পারো। আর ওইভাবে এত কিছু পরীক্ষায় ধরে না, মেনলি মেটাবলিক কজ গুলো শুনতে চায়। ওকে, গেল আমাদের নিওনেটাল কনভার্সন। এখন আমরা আসি হচ্ছে নিওনেটাল জন্ডিস। এটা পড়ে আমাদের আজকে বিশাল লেকচার শেষ। আচ্ছা, তো একটা নিউনেটের মধ্যে জন্ডিস কিন্তু খুবই খুবই কমন।
মোটামুটি ধর 2/3 বা 60% নিউটের মধ্যেই কোনো না কোনো সময় জন্ডিস দেখা যায়। ঠিক আছে, তো কেন একটা নিউটের মধ্যে জন্ডিস কমন? এটা অ্যান্সার আমরা সবাই জানি, সেটা কি যে নিউটে আরবিসি লাইফ স্প্যানটা কম থাকে, দ্যাট ইজ আরবিসি ব্রেকডাউনটা বেশি বেশি হয়। এখন আরবিসি ভাঙলে কি হবে, সেখান থেকে আনকনজুগেটেড বিলিরুবিন রিলিজ হবে, যেগুলো জন্ডিস করবে। আরেকটা কি, যে বাচ্চাদের লিভারটা কিন্তু ফুললি অ্যাক্টিভ বা ফুললি ম্যাচিউর থাকে না। তো লিভারের কাজই কিন্তু হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিনটাকে ফার্স্টে হেপাটোসাইটের মধ্যে ঢুকানো, দ্যাট ইজ বিলিরুবিন আপটেক। আপটেক করে সেটাকে হচ্ছে কনজুগেট করা, তাই না? তো যেহেতু লিভারটা হচ্ছে একটু ইনঅ্যাক্টিভ বা একটু ইম্যাচিউর, সেক্ষেত্রে হেপাটোসাইট গুলো খুব এফিসিয়েন্টলি আনকনজুগেট বিলিরুবিন গুলোকে আপটেক করতে পারে না। আর যেগুলো আপটেক করে ওগুলোকে খুব এফিসিয়েন্টলি সে কনজুগেট করতে পারে না। যার কারণে কি হয়, বিলিরুবিন লেভেলটা বা দ্যাট ইজ আনকনজুগেট বিলিরুবিন লেভেলটা ব্লাডে বেড়ে যায়, আর জন্ডিস হয়, শেষ। এই তো এখান থেকে কি লাগবে, এখান থেকে আসলে মেইনলি রিটেনে তেমন কোনো কোয়েশ্চেন আসে না। মেইনলি ভাইভাতে খুব টুকটাক কয়টা কোয়েশ্চেন ধরে। কি কোয়েশ্চেন ধরবে, যে হোয়াট আর দ্য কজেস অফ নিওন্যাটাল জন্ডিস। এটা খুব কমনলি যে ধরে আসলে তা না। তো যদি ধরে যেন জাস্ট কয়েকটা অ্যান্সার করতে পারো, এই জন্য আর কি বলা। তো যখনই কজেস ধরবে তোমাকে হচ্ছে ভাগ ভাগ করে বলতে হবে। সেটা সেই ভাগগুলো কি কি, ফার্স্ট 24 আওয়ার্সে মানে কোন কোন কারণে জন্ডিস হতে পারে, দেন ধরো সেকেন্ড টু থার্ড ডেতে কোন কোন কারণে হতে পারে, তারপর থার্ড থেকে ধরো থার্ড ডে থেকে 1 উইক, দ্যাট ইজ 7 ডে পর্যন্ত কোন কোন কারণে হতে পারে, আর 7, দ্যাট ইজ 1 উইক অ্যান্ড বিয়ন্ড, কোন কোন কারণে জন্ডিস হতে পারে। আচ্ছা, তো দেখবা বইতে অনেক অনেক কজ বলেছে, আমি সবগুলো কজ এখানে বলবো না। ভাইবার জন্য টিচাররা যে জিনিসটা অবশ্যই শুনতে চান জাস্ট ওইটাই বলবো। দেখো, তো ফার্স্ট 24 আওয়ার্স অফ ফার্স্ট ডে অফ লাইফ, এখানে মোস্ট কমন কজ অফ জন্ডিস কোনটা, এটা হচ্ছে গিয়ে ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি। এটা এবিও ইনকম্প্যাটিবিলিটি হতে পারে, সেটা আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, সেটা কোনো মাইনর ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটিও হতে পারে। সো মোস্ট কমন কজটা কি, ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি। দেন সেকেন্ড টু থার্ড ডে এর মধ্যে মোস্ট কমন কজটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস। তো তোমাকে এই কোয়েশ্চেনটা একটু ঘুরায় করতে পারে, যে ধরো একটা বাচ্চার বয়স 3 দিন, তার প্রথম জন্ডিস ডেভেলপ করলো, আর একটা বাচ্চার কি একদম জন্মের প্রথম দিন থেকেই তার জন্ডিস। তো কোন বাচ্চাটা বেশি খারাপ? বেশি খারাপ কি, যার ফার্স্ট 24 আওয়ার্স জন্ডিস, সেই বেশি খারাপ। কারণ কি, ফার্স্ট 24 আওয়ার জন্ডিস মানেই হচ্ছে এটা অলওয়েজ অলওয়েজ প্যাথোলজিক্যাল জন্ডিস, ফিজিওলজিক্যাল জন্ডিস না। আর সেকেন্ড টু থার্ড ডে মানে কি, এখানে ফিজিওলজিক্যাল জন্ডিস হওয়ার চান্সটা বেশি। ওকে, তো এটা মোস্ট কমন কজ। আরেকটা কজ হচ্ছে কি ব্রেস্ট ফিডিং জন্ডিস। তো এটা আসলে কি, তো পরীক্ষায় ধরবে না, তাও যেহেতু আছে পড়ে না বা জেনে রাখা ভালো। ধরো যদি একটা বাচ্চা অ্যাডিকুয়েটলি ব্রেস্ট ফেড না হয়, সেক্ষেত্রে কি হবে, বাচ্চা কনস্টিপেটেড হবে, তাই না? এখন বাচ্চা কনস্টিপেটেড হওয়া মানে কি, যে বাচ্চার ইন্টেস্টাইনের মধ্যে স্টুলটা অনেক লম্বা সময় ধরে আছে। যেহেতু লম্বা সময় ধরে আছে, তার মানে কি, যে গাট থেকে বিলিরুবিন আরো অনেক বেশি বেশি করে অ্যাবজর্ব হবে, আর বেশি বেশি এন্টেরোহেপাটিক সার্কুলেশন অফ বিলিরুবিন হবে। যেহেতু অনেক বেশি বেশি বিলিরুবিন অ্যাবজর্ব হচ্ছে, প্লাস বেশি বেশি এন্টেরোহেপাটিক সার্কুলেশন অফ বিলিরুবিন হচ্ছে, যার কারণে হচ্ছে কি ব্লাডের মধ্যে বিলিরুবিনের লেভেলটা বেড়ে যাবে, যার কারণে জন্ডিস হতে পারে। তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট কি, সেই ট্রিটমেন্ট হচ্ছে কি ব্রেস্ট ফিডিংটাকে ইনশিওর করা, যেমন যেন খুব ফ্রিকুয়েন্টলি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো হয়। ওকে, আচ্ছা। এরপর থার্ড টু 7 ডেতে কোন কারণে জন্ডিস হতে পারে, একদম মোস্ট ইম্পর্টেন্ট কজটা হচ্ছে সেপসিস বা কোনো ইনফেকশন। এই কারণে হচ্ছে ইউজুয়ালি থার্ড থেকে 7 ডেতে বাচ্চা জন্ডিস ডেভেলপ করে। ওকে, এরপর আমরা আসি হচ্ছে কি 7 ডে, দ্যাট ইজ হচ্ছে 1 সপ্তাহ পরে গিয়ে বাচ্চার জন্ডিস হলো, সেইটার কজ কি? সেইটার কজ হচ্ছে হাইপোথাইরয়েডিজম, অবশ্যই বলতে হবে। তুমি এইটা না বলা পর্যন্ত টিচার বারবার আর আর করতে থাকবে। সো হাইপোথাইরয়েডিজম মাস্ট। তারপর কি, কোলিস্ট্যাসিস ডিউ টু এনি কজ, দ্যাট ইজ অবস্ট্রাকটিভ জন্ডিস। সো কোলিস্ট্যাসিস, তো কোলিস্ট্যাসিস কি হতে পারে, সেটা ইন্ট্রা হেপাটিক হতে পারে, সেটা এক্সট্রা হেপাটিক হতে পারে, তাই না? তো ইন্ট্রা হেপাটিক কোলিস্ট্যাসিস ইউজুয়ালি কখন হয়, ওই সেপসিসের কারণেই হয়। ধরো সেপসিস হলো বা টর্চ ইনফেকশন হলো, তখন হচ্ছে সেটা ইন্ট্রা হেপাটিক কোলিস্ট্যাসিস। আর এক্সট্রা হেপাটিক কখন, মনে রাখবা,
এক্সট্রা হেপাটিক ইউজুয়ালি হয় হচ্ছে কোনো অ্যানাটমিক্যাল ডিফেক্টের জন্য, যেমন ধরো বাইল ডাক্ট স্টেনোসিস, বা হচ্ছে বিলিয়ারি অ্যাট্রিশিয়া বা কোরিডোকাল সিস্ট, এইসব কারণে এক্সট্রা হেপাটিক কোলিসাইটিস হতে পারে। তো এই গেল হচ্ছে আমার কজেস অফ নিউন্যাটাল জন্ডিস। আচ্ছা, গেল। এরপর আরেকটা, ওই যে একটু আগে বললাম না যে একটা বাচ্চা বা একটা লো বার্থ বেবি আমরা ফলো আপে কি দেখবো, যে জন্ডিস, এই জন্ডিসের এক্সটেন্টটা দেখবো। তখন বললাম না যে একটু পরে আমরা দেখবো কি যে কোথায় গেলে আমরা কত লেভেল বিলিরুবিন বলি সেটা বোঝা যায়। তো এটা এখন আমি একটু পড়ি, এটা তোমাকে বারবার ইউজুয়ালি ধরবে না, তাও জেনে রাখা ভালো। এটা মানুষ কি, মানুষকে ডিসপ্রপোর্শনেটলি আঁকতে হবে। মাঝখানে ধরো আম্বিলিকাস, থাই, এটা ধরো নি, নির নিচে লেগ, আর হচ্ছে পিঠ, এই তো। আর এটা পা মাখলাম। আচ্ছা, তো কোথায় গেলে আমরা বিলিরুবিন লেভেলটা কত বলবো? যদি ফেসের মধ্যে জাস্ট আমি জন্ডিস দেখি, তো ধারণা করতে পারি যে এখানে সিরাম বিলিরুবিনটা ধরো 6 এর মতো আছে। তো ফেসে থাকলে হচ্ছে 6। যদি চেস্ট অ্যান্ড আপার আপার অ্যাবডোমেন, দ্যাট ইজ আম্বিলিকাসের উপর যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি যে বিলিরুবিনটা হচ্ছে কি 10। এরপর কি, যে লোয়ার অ্যাবডোমেন আর থাইয়ে, যদি লোয়ার অ্যাবডোমেন আর থাই পর্যন্ত এক্সটেন্ড করে আসে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে বিলিরুবিন লেভেলটা 12। যদি সেটা নিচে চলে আসে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে বিলিরুবিন লেভেলটা 15। যদি সেটা একদম সোল পর্যন্ত চলে আসে, তখন বলতে পারি হচ্ছে কি 16। তো এই সোলের সাথে পামও ইউজুয়ালি এফেক্টেড হয়, তো পামে গেলেও আমরা বলতে পারি হচ্ছে কি বিলিরুবিন লেভেলটা 16। আর যদি হচ্ছে সেটা এই আপার লিম্বে চলে আসে বা ফোর আর্মে চলে আসে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি 15। সো কি ফেসে থাকলে হচ্ছে কি 6, ফেস থেকে ফেসও আছে প্লাস হচ্ছে গিয়ে চেস্ট এন্ড আপার অ্যাবডোমেন আছে, সেই ক্ষেত্রে বলতে পারি হচ্ছে 10। যদি হচ্ছে লোয়ার অ্যাবডোমেন আর থাই পর্যন্ত চলে আসে 12, যদি লেগ পর্যন্ত চলে আসে 15, যদি পাম সোল ইনভলভ করে 16। তো এটা সবচেয়ে খারাপ, পাম সোল ইনভলভ করা মানে সবচেয়ে খারাপ। ওকে, আচ্ছা। এরপর এইটা তোমাকে পরীক্ষায় তেমন ধরবে না, তোমাকে ধরবে কি যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ ফিজিওলজিক্যাল জন্ডিস অর হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ প্যাথোলজিক্যাল জন্ডিস। এই কোয়েশ্চেনটা ধরে, খুবই ফেভারিট একটা টপিক হচ্ছে এই ক্রাইটেরিয়া। আচ্ছা, সো ক্রাইটেরিয়া, ফার্স্ট আমরা পড়ি হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্রাইটেরিয়া। আচ্ছা, তো এই যখনই তোমাকে জিজ্ঞেস করবে পড়াতে ক্রাইটেরিয়া অফ ফিজিওলজিক্যাল জন্ডিস, অনেকে কি করে ধুম করে বলে যে জন্ডিস এর অ্যাপিয়ার্স ইন দ্য সেকেন্ড এন্ড থার্ড ডে ইজ কল্ড ফিজিওলজিক্যাল জন্ডিস। দেখো সেকেন্ড এন্ড থার্ড ডে কিন্তু অনলি ফিজিওলজিক্যাল জন্ডিসই হয় না, তাছাড়া অন্য কজেও জন্ডিস হতে পারে, তাই না? সো আমরা ক্রাইটেরিয়াতে এটা ফার্স্টে কখনো বলবো না। আমরা ফার্স্টে কি বলবো আর টিচারে কি শুনতে চায় সেটা হচ্ছে গিয়ে, ফার্স্টে কখন বলবো যে এই জন্ডিসটা বাচ্চার জন্য ভালো, বা সিম্পলি জন্ডিস বাচ্চার জন্য খারাপ না, এটা কখন বলবো? যখন বাচ্চা থাকবে হচ্ছে গিয়ে ক্লিনিক্যালি স্টেবল। সো বেবি ইজ ক্লিনিক্যালি স্টেবল, এটা একদম ফার্স্ট পয়েন্টেই বলতে হবে। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টে কি বলবো, দেখো যেহেতু ফিজিওলজিক্যাল জন্ডিস আমি কোনো ট্রিটমেন্ট এখানে দিব না, সো নো ইন্টারভেনশন নিডেড, জাস্ট বাচ্চার প্যারেন্টস কে কাউন্সিল করতে হবে, এখানে কোনো অ্যাক্টিভ ইন্টারভেনশনের তেমন দরকার নেই। ওকে, সো নো ইন্টারভেনশন নিডেড। আচ্ছা, তো এই ফার্স্টে এই দুটা পয়েন্ট বলার পর তখন আমি বলতে পারি কি, যেটা সেকেন্ড আর থার্ড ডে তে অ্যাপিয়ার করেছে সেটাই হচ্ছে গিয়ে ফিজিওলজিক্যাল জন্ডিস হওয়ার চান্স বেশি। ওকে, সো অ্যাপিয়ার্স অন দ্য সেকেন্ড এন্ড থার্ড ডে অফ লাইফ। তারপর কি, যে রেট অফ ইনক্রিজ অফ বিলিরুবিন ইজ নট দ্যাট র্যাপিড, এটা হচ্ছে ফোর্থ পয়েন্ট। ফিফথ পয়েন্ট কি বলতে পারো, যে ডিক্লাইন স্পন্টেনিয়াস, বা হচ্ছে কি এটা একা একাই ঠিক হয়ে যায়।
ইউজুয়ালি টার্ম বেবির ক্ষেত্রে 7 থেকে 7 to 8 ডে মেবি, হ্যাঁ 7 to 8 ডেতে এটা স্পন্টিনিয়াসলি ঠিক হয়ে যায়। আর ইন কেস অফ প্রিটার্ম একটু বেশি সময় লাগে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে 10 to 11th ডেতে গিয়ে এটা ঠিক হয়ে যায়। সো এটা হচ্ছে ডিক্লাইন স্পন্টেনিয়াসলি। সো কি কি পয়েন্ট আমরা পেলাম? নাম্বার ওয়ান হচ্ছে বেবি ক্লিনিক্যালি স্টেবল, নো অ্যাক্টিভ ইন্টারভেনশন or no intervention is needed, usually appears on the second and third day of life, the rate of increase of bilirubin is not that rapid, আরটা কি যে ডিক্লাইন স্পন্টেনিয়াসলি। শেষ। এগুলো হচ্ছে আমার ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্রাইটেরিয়া। তাহলে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ প্যাথোলজিক্যাল জন্ডিস? সো প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্রাইটেরিয়া কি? আবার যে বেবি ফার্স্টে কি বলবো, ফার্স্টে কিন্তু ফার্স্ট ডে ওটা বলবো না, ফার্স্টে বলবো হচ্ছে বেবি ইজ ক্লিনিক্যালি আনস্টেবল। তো আনস্টেবল মানে কি? ধরো যে জন্ডিস উইথ সাইনস এন্ড সিমটমস অফ সেপসিস অর জন্ডিস উইথ সাইন সিমটমস অফ সিকনেস, অথবা কি ধরো অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার যেমন ধরো পেল স্টুল, ইয়ারো ইউরিন, এগুলো হচ্ছে কি ইন্ডিকেট করে যে বেবিটা হচ্ছে ক্লিনিক্যালি আনস্টেবল। ঠিক আছে, দ্যাট ইজ বেবি ক্লিনিক্যালি আনস্টেবল উইথ জন্ডিস, দ্যাট ইজ জন্ডিস উইথ সাইনস অফ সেপসিস অর সিকনেস অর অবস্ট্রাকটিভ জন্ডিস। আচ্ছা, তারপর কি? যে অ্যাপিয়ার্স অন ফার্স্ট ডে অফ লাইফ, তাই না? তারপর এখানে কিন্তু আমার অবশ্যই অ্যাক্টিভ ইন্টারভেনশন নিড, আর ইন্টারভেনশন ডিপেন্ড করে হচ্ছে কি অন দ্য কজ অফ দ্য প্যাথোলজিক্যাল জন্ডিস। আচ্ছা, তারপরটা কি? র্যাপিড রাইজ অফ বিলিরুবিন। ধরো একদম দিনে ধরো 10 মিলিগ্রাম পার ডেসিলিটার পার ডে করে তোমার বিলিরুবিন বাড়ছে, সেটা অনেক বেশি বেশি করে রাইজ, এর জন্য হচ্ছে র্যাপিড রাইজ অফ বিলিরুবিন। তারপর কি হতে পারে? যেহেতু এটা প্যাথোলজিক্যাল, তার মানে কি এটা হচ্ছে কি লাস্ট লঙ্গার। যেমন ফিজিওলজি কি ছিল যে 7 থেকে 8 দিনের মধ্যে ঠিক হয়ে যায়, বাট প্যাথোলজিক্যালটা কিন্তু এত সহজে ঠিক হবে না। এটা কি ইন কেস অফ টার্ম বেবি ধরো 14 দিনের উপরে জন্ডিস হয়ে বসে আছে, ঠিক হচ্ছে না। ইন কেস অফ প্রি টার্ম বেবি সে ধরো 21 দিন ধরে জন্ডিস হয়ে আছে, ঠিক হচ্ছে না। সো মোর দেন 21 ডেজ। আর আরেকটা কি যে একটু আগে বললাম যে রুলটা ক্র্যামার্স রুল, যে ধরো জন্ডিস which extends to palm and sole। আচ্ছা, এটা মানে বলা হয়নি যে এই রুলটার নাম কি, রুলটার নাম হচ্ছে ক্র্যামার্স রুল। ক্র্যামার্স। আচ্ছা, পাম এন্ড সোল। তারপর এই কোয়েশ্চেনে করতে পারে, ধরো তুমি একটা বাচ্চা পেলা, বাচ্চা দেখলা কি তুমি পাম আর সোলের মধ্যে জন্ডিস চলে আছে, তখন সেই ক্ষেত্রে তুমি কি করবা? তোমার অ্যান্সারটা হচ্ছে সেই ক্ষেত্রে আমি বাচ্চাকে টারশিয়ারি হাসপাতালে রেফার করব বা বাচ্চাকে রেফার করব। শেষ। ওকে, কারণ কি? কারণ হচ্ছে কি আমি ইমিডিয়েটলি রেফার করবো, না হলে বাচ্চা কার্নিক টেরাস হওয়ার চান্স থাকে, তাই না? আচ্ছা, এরপর আর কিছু খুঁটিনাটি কোয়েশ্চেন, এইসব কোয়েশ্চেন পড়ে আমাদের পড়া আসে, সেটা কি একটা নিওটা জন্ডিসের পেশেন্টকে তুমি কি কি ইনভেস্টিগেশন করবা? যেহেতু জন্ডিস আমার কি অবশ্যই আমাকে সিরাম বিলিরুবিন দেখতে হবে। আর সিরাম বিলিরুবিন কি কি দেখবো? আমি টোটাল বিলিরুবিন দেখবো, ডাইরেক্ট দেখবো, ইনডাইরেক্ট দেখবো, তিনটাই দেখবো। আরেকটা ইম্পর্টেন্ট যেটা শোনার জন্য টিচাররা বসে থাকে, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ এন্ড আরএইচ টাইপে। এখন তুমি কার ব্লাড গ্রুপ করবে? তুমি জাস্ট বেবি গ্রুপিংটা করে বসে থাকবা? না, তোমার হচ্ছে কয়েকজনের ব্লাড গ্রুপ, তোমার হচ্ছে বেবিটা করতে হবে, সাথে হচ্ছে গিয়ে ম্যাটার্নাল ব্লাড গ্রুপও দেখতে হবে। কারণ কি? কারণ দেখতে হবে যে এটা কি এই জন্ডিসটা কি হচ্ছে কি ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি কারণে হয়েছে কিনা, তাই না? আর কি আমি সিবিসি করব, সিবিসি সাথে আমি পিবিএফ করব, সাথে আমি একটা সিআরপি করব। কেন? কারণ দেখো সেপসিস কিন্তু ওয়ান অফ দ্য কজেস অফ জন্ডিস, তো সেপসিসটাকে আমরা স্ক্রিন করবো এই সিবিসি দিয়ে। ওকে, তারপর কি কুমস টেস্ট করতে পারি, যেটা কোনো হিমোলাইটিক জন্ডিস কিনে সে দেখার জন্য কুমস টেস্ট করতে পারি। ওকে, এগুলো এই বেশি করা হয় না। এখন ট্রিটমেন্ট অফ জন্ডিস, একটু আগে কি বললাম যে ম্যাক্সিমাম হচ্ছে নিউটাল জন্ডিসে কোনো ট্রিটমেন্ট লাগে না, সো নো অ্যাক্টিভ ইন্টারভেনশন নিডেড। কি করব? অনলি আমি প্যারেন্টসদের কাউন্সিল করব। অবশ্যই একটা প্যারেন্ট রাইট রাখে তার বাচ্চার কি সমস্যা, প্লাস এই বাচ্চার যে সমস্যাটা সেটার ন্যাচারাল হিস্ট্রিটা কি সেটা জানার রাইট অবশ্যই বাচ্চার প্যারেন্টসরা রাখে। তো অবশ্যই অবশ্যই বাচ্চার প্যারেন্টসকে কাউন্সিল করতে হবে। তো ডিজিজ নিয়ে কাউন্সিল করবো। আর কি বলবো? অবশ্যই যেন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা চালায় যায়, ব্রেস্ট ফিডিং থামানো যাবে না। আর কি আমি হচ্ছে বাচ্চার ওই মানে প্যারেন্টস কে বলবো বাচ্চাকে ধরো 1 সপ্তাহ পর ফলো আপে নিয়ে আসতে, যে বাচ্চা ক্লিনিক্যালি হচ্ছে কি এখনো স্টেবল আছে কিনা দেখার জন্য। ওকে। আচ্ছা, এখন কিছু কিছু বাচ্চার জন্ডিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট লাগে।
ধরো যদি সিরাম বিলিরুবিন একটা স্পেসিফিক লেভেলের উপরে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু ইন্টারভেনশনে আসি। কি কি? একটা হচ্ছে ফটোথেরাপি, আর একটা হচ্ছে কি এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, এই দুইটাই। তো এখন তোমাকে এই কোয়েশ্চেন কখনোই করবে না যে সিরাম বিলিরুবিন কত বেশি হলে তুমি ফটোথেরাপি যাবে, কত বেশি হলে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন যাবা। এইটা একদম ডিপেন্ড, এটা কিন্তু আসলে কোনো রকম মানে ধরা বাঁধা কোনো লেভেল নাই। এখানে হচ্ছে, এখানে একটা গ্রাফের মতো আছে, দেখবা যখন তোমাদের এনআইসিইউ তে প্লেসমেন্ট থাকবে তখন দেখবা যে এটাকে, গ্রাফটা দেখে আমরা বুঝতে পারি যে বাচ্চাটার ফটোথেরাপি লাগবে নাকি হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগবে। তো ফটো লেভেল বলা হয় আর হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লেভেল বলা হয়। ওই গ্রাফের সাথে বাচ্চার ওয়েট, তারপর হচ্ছে গিয়ে জেস্টেশনাল এজ, এইসব ম্যাচ করে টোরে আমরা হচ্ছে লেভেলটা বের করি। ওকে, সো এটা খুব একটা ডিটেলস লাগবে না। তো ফটোথেরাপি আমরা কি দিই? ইউজুয়ালি হচ্ছে ব্লু লাইট দিয়ে আমরা ফটোথেরাপি দিই। তো যখন ফটোথেরাপি দিতে হবে তখন কি করতে হবে? অবশ্যই বাচ্চার চোখটাকে কাভার করতে হবে, বাচ্চার যে জেনিটালস কাভার করতে হবে, করে বাচ্চাকে একটা ওয়ার্ম প্লেসে রেখে তাকে ফটোথেরাপি দিতে হবে। আর অবশ্যই এই থেরাপি চলাকালীন সময়ে বাচ্চার ইউরিন আউটপুট, দ্যাট ইজ বাচ্চা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। ওকে, এই তো এই গেল আমাদের পুরো নিউনেটালজি। খুব বড় ক্লাসই মনে হয় হলো, কয়টা বাজে? 9:30 বাজে। তো এই হচ্ছে আমাদের আজকে পুরো টপিক। আমি জাস্ট ফাইনালি একটু সামারাইজ করে, একদম খুবই কম কথায়, এখান থেকে মেইনলি তোমাকে রিটেনে দেখবা একদম খুব কোন কোন কোয়েশ্চেন রিটেনে আসে। পেইন্টাল অ্যাসফিক্সিয়া থেকে রিটেন কোয়েশ্চেন আসবে, আর হচ্ছে গিয়ে নিওনাটাল সেপসিস বেস, আর মাঝে মাঝে হচ্ছে লো বার্থ ওয়েট থেকে কোয়েশ্চেন আসতে পারে। এগুলো হচ্ছে রিটেন কোয়েশ্চেন। ভাইভাতে কি ধরবে? ভাইভাতে হচ্ছে একদম সবাইকে যেটা ধরবে সেটা হচ্ছে গিয়ে হোয়াট আর দ্য কজেস অফ নিওনাটাল ডেথ। এই তখন তুমি তিনটা কজ বলবা, তোমাকে যে কোনো একটা ডিজিজের মধ্যে ঢুকে যাবে, ইদার পেরিটাল অ্যাসফিক্সিয়া অর লো বার্থ ওয়েট অর নিওনাটাল সেপসিস। ঠিক আছে? এই তো এখন ইন কেস অফ পেরিটাল অ্যাসফিক্সিয়া কি লাগবে? ডেফিনিশন লাগবে, তার ট্রিটমেন্ট লাগবে, তার কমপ্লিকেশনস লাগবে। তারপর আসি আমরা নিউরাল সেপসিস কি লাগবে, ভাইবার জন্য হচ্ছে দুইটা টাইপ লাগবে, আর কি কি ইনভেস্টিগেশন পাঠাবো ওটা লাগবে। ট্রিটমেন্ট নট দ্যাট ইম্পর্টেন্ট। তারপর লো বার্থ ওয়েট, লো বার্থ ওয়েটের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে গিয়ে লো বার্থ ওয়েটের কমপ্লিকেশন, এটাই আসে। ওকে, আর হচ্ছে মাঝে মাঝে রিটেনে এটার ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট আসতে পারে। এই আর হচ্ছে কি ইন কেস অফ নিউরাল জন্ডিস, তোমাকে এটার এই সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এখানে ক্রাইটেরিয়া অফ ফিজিওলজিক্যাল জন্ডিস এন্ড ক্রাইটেরিয়া অফ প্যাথোলজিক্যাল জন্ডিস। সেকেন্ড কোয়েশ্চেন কি করতে পারে? এটা হচ্ছে কজেস অফ নিউরাল জন্ডিস। এই এই হচ্ছে আমাদের আজকের টপিক। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আই গেস কারোর কোনো কোয়েশ্চেন নাই, আর যদি পরে পড়ার সময় কোনো কোয়েশ্চেন আসে সেই ক্ষেত্রে তোমরা চ্যাট বক্সে কোয়েশ্চেন দিতে পারো, আমি ইনশাল্লাহ অ্যান্সার করে দেবো। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।